সিকিউতে যা যা আসে, এখান থেকে যা যা আসে সিকিউতে সবকিছু কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো খুব বেশি কথা না বলে আসো ক্লাস শুরু করি। প্রথমেই তুমি দেখে নাও যে এই অধ্যায় থেকে সিকিউ টপিক কি কি আছে। তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বৈশিষ্ট্য। রিক্সিয়া হলো ব্রায়োফাইটা বিভাগের একটা নমুনা উদ্ভিদ। এর শনাক্তকারী বৈশিষ্ট্য আসে, এর অভ্যন্তরীণ গঠনটা আসে, চিত্র সহ আসে। এরপরে টেরিডোফাইটা এই বিভাগের একটা নমুনা উদ্ভিদ যার নাম টেরিস। এর শনাক্তকারী বৈশিষ্ট্য, তার জনন আসে, জনুক্রম আসে। জনুক্রম মানে হলো তার লাইফ সাইকেল বলতে পারো। এরপরে প্রোথেলাস এর গঠন। প্রোথেলাস হলো এই টেরিডোফাইটা উদ্ভিদের একটা দশা, এই দশার গঠনটা চিত্র সহ পরীক্ষায় আসে। তো এই টপিকগুলা পড়ে ফেলতে যদি পারো তাইলে ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার এর বাইরে কলেজের পরীক্ষা বা এইচএসসি পরীক্ষায় সিকিউ প্রশ্ন আসবে না। তো আসো বেশি কথা না বলে আমরা মেইন ক্লাসে প্রবেশ করি। তো প্রথমে ক্লাস শুরুর আগে কিছু বেসিক তোমার জানতে হবে। দেখো, গেমিটোফাইট মানে কি, স্পোরোফাইট মানে কি, হ্যাপ্লয়েড কোষ মানে কি, ডিপ্লয়েড কোষ মানে কি, এই চারটা ওয়ার্ড বা এই চারটা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি পুরো অধ্যায়টা নাও বুঝতে পারো। আমি একটু এটা আলোচনা করে সামনে আগাই। দেখো, হ্যাপ্লয়েড কোষ মানে হলো, আমরা পরে আসছি, হ্যাপ্লয়েড কোষকে বলা হয় এন কোষ, তাই না? এন কোষ বলা হয়। হ্যাপ্লয়েডকে এন বলা হয়, ডিপ্লয়েডকে 2n বলা হয়, 2n কোষ বলা হয়। যেমন এন মানে কি আর 2n মানে কি। হ্যাপ্লয়েড কোষ মানে হলো বা এন কোষ মানে হলো, মনে রাখবা এখানে এক সেট ক্রোমোজোম আছে, এক সেট ক্রোমোজোম আছে। তো মনে রাখতে পারো এক সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষ। তো এটা তোমাদের কোতেও আসতে পারে যে হ্যাপ্লয়েড কোষ বলতে কি বুঝে, এক মার্কে আসতে পারে। বলবা যে এক সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষকে হ্যাপ্লয়েড কোষ বলে, আর দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষকে বলা হয় ডিপ্লয়েড কোষ। এক সেট ক্রোমোজোম মানে কি? এক সেট ক্রোমোজোম মানে হলো, মানে এখানে ক্রোমোজোম গুলা জুড়ায় নাই, 23টা ক্রোমোজোমকে বলা হয় এক সেট ক্রোমোজোম। আর 23 দুগুণা মানে 46টা বা 46টা বা 23 জোড়াকে বলা হয় ডিপ্লয়েড কোষ। যে কোষের মধ্যে 46টা ক্রোমোজোম আছে এই কোষকে বলা হয় ডিপ্লয়েড কোষ। যে কোষের মধ্যে 23টা ক্রোমোজোম আছে তারা বলা হয় হ্যাপ্লয়েড কোষ। তাহলে এক সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষকে বলা হয় হ্যাপ্লয়েড, দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষকে বলা হয় ডিপ্লয়েড। ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে কোষগুলোকে এই দুই ভাগে ভাগ করা যায়, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। ওকে, নেক্সট আসো, গেমিটোফাইট কি, স্পোরোফাইট কি? একদম সহজ। গেমিটোফাইট মানে হলো, দেখো ফাইট মানে হলো ফাইট মানে কি যুদ্ধ করা না, ফাইট মানে হলো উদ্ভিদ বা প্লান্ট। উদ্ভিদ বা প্লান্টকে বলা হয় ফাইট, উদ্ভিদ বা প্লান্টকে বলা হয় ফাইট। আর গেমিট বলতে এখানে বোঝানো হচ্ছে হ্যাপ্লয়েড কোষ বা এন কোষ, আর স্পোর বলতে এখানে বোঝানো হচ্ছে ডিপ্লয়েড কোষ বা 2n কোষ। তাহলে সহজ বিষয়, ভালো করে শোনো। ধরো এই একটা উদ্ভিদ, এই উদ্ভিদটার পুরা দেহের কোষগুলা যদি হ্যাপ্লয়েড হয়, এই কোষটা বলবো, এই উদ্ভিদকে বলবো আমি এই উদ্ভিদটা গেমিটোফাইটিক উদ্ভিদ বা তার দেহ গেমিটোফাইট। আর যদি আরেকটা উদ্ভিদ হয়, ধরো একটা উদ্ভিদ এর পুরা দেহ 2n কোষ দিয়ে বা ডিপ্লয়েড কোষ দিয়ে গঠিত হয়েছে, তাইলে ওই উদ্ভিদকে বলা হবে তার দেহ স্পোরোফাইট। বুঝতে পারছো? তাইলে যদি হ্যাপ্লয়েড কোষ দিয়ে দেহ গঠিত হয় ওই দেহকে বলা হয় গেমিটোফাইট, ডিপ্লয়েড কোষ দিয়ে গঠিত হইলে ওই দেহকে বলা হয় স্পোরোফাইট। শেষ, আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো, আমরা এখন দেখব যে উদ্ভিদ জগৎ। এটা মোটামুটি সবাই পড়ছো আশা করি আগে, তবুও আমি একটু রিক্যাপ করি, যারা পড়া নাই তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। উদ্ভিদ জগৎকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ক্রিপ্টোগেমাস আর একটা হলো ফেন্ড্রোগেমাস। ক্রিপ্টোগেমাস মানে মনে রাখবা ওবিজি, ওবিজি উদ্ভিদ, মানে যাদের বীজ নাই এদেরকে বলা হয় ক্রিপ্টোগেমাস। আর ফেন্ড্রোগেমাস মানে হলো মানে স্ববীজি বা বীজ যুক্ত উদ্ভিদ। যাদের বীজ আছে, এসব উদ্ভিদের বীজ পাওয়া যায়, এদেরকে বলা হয় ফেন্ড্রোগেমাস বা স্ববীজি। আর যাদের বীজ নাই তারা হলো অবিজি। অবিজির মধ্যে কি কি আছে? শৈবাল ছত্রাক আছে, ব্রায়োফাইটা আছে, টেরিডোফাইটা আছে। এই তিন প্রকার উদ্ভিদ হলো অবীজ উদ্ভিদ প্রকৃতির মধ্যে। আর স্ববীজ উদ্ভিদ দুই প্রকার আছে, নগ্নবীজি এবং আবৃতবীজি। এই 5 প্রকার উদ্ভিদের বাইরে পৃথিবীতে আর কোনো উদ্ভিদ নাই। এরাই হলো, মানে তুমি আশেপাশে যে উদ্ভিদ দেখো না কেন প্রকৃতির মধ্যে, এই 5টার যে কোনো একটা হয়, হয় শৈবাল ছত্রাক, মানে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি। এর বাইরে প্রকৃতির মধ্যে আর উদ্ভিদ নাই। এই 5 প্রকারের উদ্ভিদই প্রকৃতির মধ্যে পাওয়া যায়। দুই ভাগে ভাগ করা যায়, অবীজি এবং স্ববীজি। শেষ। নেক্সট আমরা এখন দেখব যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা অধ্যায়ের মেইন টপিকে আমরা ঢুকতেছি। বেসিক কিছু বিষয় বললাম, আরেকটা বিষয় বলে রাখি, মনে রাখবো, যারা অবিজি
যারা ওবিজি, মানে একটু আগে দেখছো তুমি, ওবিজি কে বলা হয় ক্রিপ্টোগ্যামাস। যারা ওবিজি তাদের ফুল হয় না, ফুল হয় না। আর ফুল না হইলে ফল হবে না। আমরা জানি ফুল থেকেই কিন্তু ফল হয়, ফুল থেকেই কিন্তু ফল হয়। আর যারা স্ববীজি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ফুল হয়, আর ফুল হইলে ফলও হয়, ফুল হইলে ফলও হবে। এখানে মনে রাখতে হবে আবার স্ববীজির মধ্যে আবৃতবীজি শুধুমাত্র ফল হয়, বুঝতে পারছো? এটা ব্যতিক্রম। তুমি যখন নগ্নবীজি আবৃতবীজি অধ্যায় পড়বা তখন এটা আমরা বলবো ইনশাল্লাহ। এখন আসো আমরা যেখানে আছি ওখানে থাকি, যে অবিজির বেসিক্যালি বেশিরভাগ অবিজির ক্ষেত্রেই সাধারণত ফুল হবে না, ফল হবে না। আর স্ববীজির ক্ষেত্রে বেশিরভাগের বলতেছি ফুল হবে, ফল হবে। ওকে, নেক্সট আসো আমরা ব্রায়োফাইটা নিয়ে কিছু বেসিক কথা বলি, তারপরে আমরা এই যে আমাদের প্রথম সিকিউ টপিক যেটা বলছিলাম, প্রথম সিকিউ টপিক কি, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার বৈশিষ্ট্য, আমরা এই টপিকটাতে যাব। এখানে যাওয়ার আগে কিছু বিষয় বলি ব্রায়োফাইটা থেকে। যেমন ব্রায়োফাইটা জিনিসটা কি, ব্রায়োফাইটা একটা বিভাগ, একটি বিভাগ, বিভাগকে বলা হয় ফাইলাম। একটা উদ্ভিদ জগতের একটা বিভাগ হলো ব্রায়োফাইটা, মনে রাখতে হবে, উদ্ভিদ জগতের একটা বিভাগ হলো ব্রায়োফাইটা। ওকে, নেক্সট হলো ব্রায়োফাইটা বিভাগের অন্তর্ভুক্ত, ব্রায়োফাইটা বিভাগের অন্তর্ভুক্ত সকল উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটস। এটা এমসিকিউতে আসতে পারে। ব্রায়োফাইটা বিভাগের সকল উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটস। ওকে, যেমন রিক্সিয়া বলছিলাম, রিক্সিয়া একটা ব্রায়োফাইটস, কারণ রিক্সিয়া হলো আমাদের ব্রায়োফাইটার বিভাগের অন্তর্ভুক্ত একটা উদ্ভিদ। ওকে, এরপরে দেখো ব্রায়োফাইটা একটা বিভাগ বললাম। নেক্সট দেখো যে ব্রায়োফাইটা বিভাগের অধিকাংশ বেশিরভাগ উদ্ভিদই হলো স্থলজ, মানে এরা স্থলে বাস করে। কিন্তু নিষেকের জন্য এদের জলজ মাধ্যমের প্রয়োজন হয়, নিষেকের জন্য এদের জলজ মাধ্যম প্রয়োজন হয়। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদের বেশিরভাগই স্থলজ, কিন্তু নিষেকের জন্য এদের জলজ মাধ্যম প্রয়োজন হয়। মানে কোন ব্রায়োফাইটা উদ্ভিদ বা ব্রায়োফাইট যারা আছে কেউই নিষেধ করতে পারবে না, মানে পানি ছাড়া। এদের পানি লাগে, নিষেধ করতে হলে পানির প্রয়োজন হয়, পানি ছাড়া এরা শুক্রাণুগুলা ডিম্বাণুর কাছে পৌঁছে যেতে পারে না। তো যেহেতু এদের জীবদ্দশায় এরা বেশিরভাগ ক্ষেত্রে স্থলে থাকে, কিন্তু নিষেকের ক্ষেত্রে এরা জল মাধ্যমে যায়, দ্যাটস ওয়াই এই ব্রায়োফাইটা উদ্ভিদগুলোকে বলা হয় এরা উভচর উদ্ভিদ। এটা তোমাকে পরীক্ষায় দিবে, এটা বলে রাখলাম, তুমি লিখে রাখো, এটা পরীক্ষায় 2 মার্কে আসে, তে আসবে যে ব্রায়োফাইটা বা ব্রায়োফাইটস রা উভচর উদ্ভিদ ব্যাখ্যা করো। তুমি বলবা এরা বেশিরভাগই স্থলজ, মানে নরমালি স্থলে থাকে, কিন্তু নিষেকের ক্ষেত্রে এরা মানে জলজ মাধ্যমে যায়, দ্যাটস ওয়াই এদের দুইটা মাধ্যমেই এরা জীবদ্দশায় থাকে, মানে থাকতে হয়। বাংলাদেশে পাওয়া যায় ব্রায়োফাইটা বিভাগের কয়টা গোত্র পাওয়া যায়, কয়টা গণ পাওয়া যায়, কয়টা পাওয়া যায় প্রজাতি জানতে হবে। এমসিকিউতে এটা আসবে। তুমি মনে রাখবা একটা বিভাগের অন্তর্ভুক্ত হয়, একটা বিভাগের অন্তর্ভুক্ত থাকে অনেকগুলা গোত্র, একটা গোত্রের অন্তর্ভুক্ত থাকে অনেকগুলা গণ, একটা গণের অন্তর্ভুক্ত থাকে অনেকগুলা প্রজাতি। একটা বিভাগের অন্তর্ভুক্ত থাকে অনেকগুলা গোত্র, একটা গোত্রের ভিতরে থাকে অনেকগুলা গণ, একটা গণের ভিতরে থাকে অনেকগুলা প্রজাতি। তাইলে ব্রায়োফাইটা একটা বিভাগ, এই বিভাগের সকল উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটস বলা হয়। তাহলে এই ব্রায়োফাইটা বিভাগের অন্তর্ভুক্ত কয়টা গোত্র বাংলাদেশে পাওয়া যায়, কয়টা গণ বাংলাদেশে পাওয়া যায়, কয়টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, তুমি কেমনে মনে রাখবে দেখো, সহজ টেকনিক বলে দিই। তোমাকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে, বিভাগের ভিতরে গোত্র, গোত্রের ভিতরে গণ, গণের ভিতরে প্রজাতি। আচ্ছা, এখন দেখো তুমি মনে রাখবা গোত্র বাংলাদেশে পাওয়া যায় জয়টা, এটা দুইটা সংখ্যায়, মানে এটা দুইটা সংখ্যার একটা নাম্বার, হ্যাঁ। গণ সেম দুইটা সংখ্যার একটা নাম্বার, প্রজাতি হলো 3টা সংখ্যা এখানে আছে। তো কেমনে মনে রাখবো একটু খেয়াল করো। মনে রাখবা গোত্র, গণ এবং প্রজাতি সবগুলারই
2 নম্বর সংখ্যাটা হলো 4 4 4 4। গুত্রের 2 নম্বর সংখ্যা এটা, গণের 2 নম্বর সংখ্যা এটা, পরাদের 2 নম্বর সংখ্যা এটা। তাহলে 4 4 4 4 4 4 2 নম্বর জায়গায় 2 নম্বর স্থানে বসাবা, 2 নম্বর সংখ্যা হবে 4 4 4। এরপরে দেখো 2 2 এর পরে 3 7 7 এর পরে 8। আশা করি বুঝতে পারছি। মানে ব্রায়োফাইটা বিভাগের 34টা গণ পাওয়া যায় বাংলাদেশে, 34টা গোত্র পাওয়া যায়, 74টি গণ পাওয়া যায়, 248 প্রজাতি পাওয়া যায়। দেখো কঠিন না কিন্তু, এটা সহজ। আমি এখানে আবার দেখাই। প্রথমে 4 4 4, এরপরে 2, এরপরে 3, এরপরে 7, এরপরে 8। 4 4 4 2 3 7 8। 4 4 4 2 এখানে 2 3 7 8। আশা করি এটা কয়েকবার প্র্যাকটিস করলে বা পড়লে তোমার মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, আসো আমরা এখন আমাদের প্রথম সিকিউ টপিকে যাই, যেটা হলো ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার বৈশিষ্ট্য। তো ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই দেখো যে ব্রায়োফাইটার ফুল ফল বীজ হবে কি হবে না। আমরা একটু আগে দেখে আসছি যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এরা হলো ক্রিপ্টোগ্যামাস, যারা ক্রিপ্টোগ্যামাস এরা ওবিজি, এদের ফুল ফল বীজ হয় না। তাহলে ব্রায়োফাইটার ফুল ফল বীজ হয় না, টেরিডোফাইটারও ফুল ফল বীজ হয় না। আচ্ছা, এরপরে দেখো প্রধান দেহ, ব্রায়োফাইটার প্রধান দেহ মনে রাখবা ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে একটু অনুন্নত। যেমন এখানে আমরা দেখছি যে এই ক্রমটা মনে রাখবা, শৈবাল ছত্রাক হলো সবচেয়ে নিম্ন শ্রেণীর প্রাণী, উদ্ভিদ। শৈবাল এবং ছত্রাক সবচেয়ে নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এরপরে আরেকটু উন্নত উদ্ভিদ হলো ব্রায়োফাইটা, আরেকটু উন্নত উদ্ভিদ হলো টেরিডোফাইটা, আরেকটু উন্নত উদ্ভিদ নগ্নবীজী, আরেকটু উন্নত হলো, সবচেয়ে উন্নত হলো আবৃতবীজী। এই ক্রমটা মনে রাখলে তুমি এটা বুঝতে পারবা যে ব্রায়োফাইটা উদ্ভিদের প্রধান দেহ হয় গেমিটোফাইট। গেমিটোফাইট মানে কি একটু আগে আমরা পড়ে আসছি। গেমিটোফাইট মানে হলো এমন উদ্ভিদ যে উদ্ভিদের দেহটা হ্যাপ্লয়েড কোষ দিয়ে গঠিত। এবং টেরিডোফাইটার মনে রাখবা প্রধান দেহটা হলো স্পোরোফাইট। প্রধান দেহ স্পোরোফাইট মানে তার পুরা দেহ, তার প্রধান দেহটা গঠিত হয় ডিপ্লয়েড কোষ দিয়ে। তো ডেফিনেটলি তুমি বুঝতেছো ডিপ্লয়েড কোষ এবং হ্যাপ্লয়েড কোষের মধ্যে কে উন্নত? অবশ্যই ডিপ্লয়েড কোষ উন্নত। আমাদের পুরা দেহ কিন্তু ডিপ্লয়েড কোষ দিয়ে গঠিত, আমরা সবচেয়ে উন্নত প্রাণী। তো উদ্ভিদের ক্ষেত্রে সেম, যে স্পোরোফাইট হলো উন্নত, যারা উন্নত তাদের দেহটা স্পোরোফাইট হয়। তাইলে প্রধান দেহ ব্রায়োফাইটের গেমিটোফাইট, টেরিডোফাইটার স্পোরোফাইট। কিন্তু মনে রাখবা টেরিডোফাইটার জীবদ্দশায় বা লাইফ সাইকেলে টেরিডোফাইটার জীবদ্দশায় স্বতন্ত্র, মানে হলো নিজে নিজে থাকতে পারে, নিজে নিজে বসবাস করতে পারে। টেরিডোফাইটার জীবদ্দশায় স্বতন্ত্র গেমিটোফাইটিক বা গেমিটোফাইট পর্যায়ও পাওয়া যায়। এটা আমরা সামনে গিয়ে পড়বো যে টেরিডোফাইটা এই বিভাগের অন্তর্ভুক্ত বেশিরভাগ বা সকল উদ্ভিদের দেহ হলো স্পোরোফাইট, প্রধান দেহ স্পোরোফাইট। কিন্তু লাইফ সাইকেল বা জীবদ্দশায় একটা সময় তার দেহ গেমিটোফাইট রূপে থাকতে পারে। যেমন আমরা এটা সামনে গিয়ে পড়বো, যদিও তবু একটু তোমাকে দেখাই যেহেতু আলোচনা আসছে। এই যে এটা দেখো, এটা খেয়াল করো যে এই একটা টেরিডোফাইটা উদ্ভিদ। এই টেরিডোফাইটা উদ্ভিদটা মনে রাখবা, এটা হলো, আমি সামনে গিয়ে পড়াবো এটা যদিও, এটা হলো স্পোরোফাইটিক দেহ, বা এই দেহটা বা এই পর্যায়টা স্পোরোফাইট। মানে এখানে প্রত্যেকটা কোষ হলো ডিপ্লয়েড বা টুয়েন। এটা স্পোরোফাইট দশা দেখতে এরকম হয় তার। কিন্তু তার লাইফ সাইকেলে দেখা যায় এরকম একটা দশাও পাওয়া যায়। এই দশাটা আবার গেমিটোফাইটিক দশা, মানে এই উদ্ভিদটার প্রত্যেকটা কোষ হ্যাপ্লয়েড কোষ দিয়ে গঠিত হয়। দ্যাটস ওয়াই এই দশার নাম বা এই দেহের নাম হয় গেমিটোফাইট, আর এই দেহের নাম স্পোরোফাইট। তো টেরিডোফাইটার জীবদ্দশায় দুইটা জিনিসই পাওয়া যায় বা দুইটা পর্যায় পাওয়া যায়, স্পোরোফাইটিক দেহ পাওয়া যায়, গেমিটোফাইটিক দেহ পাওয়া যায়। কিন্তু মেইন দেহ মেইনলি এইটা পাওয়া যায়। বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের এরকম তো হয় না। উন্নত প্রাণীতে বা উন্নত উদ্ভিদে এরকম হয় না। উন্নত উদ্ভিদে এরকম দেহ চেঞ্জ হয়ে স্পোরোফাইট থেকে গেমিটোফাইট হয়ে যায় না, আবার গেমিটোফাইট থেকে স্পোরোফাইট হয়ে যায় না। এরকম উন্নত উদ্ভিদে তুমি আম গাছে এরকম দেখবে না, তুমি কাঁঠাল গাছে এরকম দেখবে না। দেখবা আম গাছের যে গাছটা প্রথমে ছিল, এই গাছটা আম গাছের
যে গাছ, এটাই স্পোরোফাইট উদ্ভিদ হিসেবে থাকে এবং এই রূপেই থাকে, বুঝতে পারছো? কিন্তু নিম্নশ্রেণীর উদ্ভিদ যারা, এরা যেহেতু নিম্নশ্রেণীর উদ্ভিদ, এদের দেহের মধ্যে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, যে স্পোরোফাইট দশা একবার থাকে, গ্যামেটোফাইট দশা আরেকবার আসে, এরকম চেঞ্জ হয়। ওকে, এখন দেখো, যেখানে ছিলাম ওইখানে আসো। আমরা পড়তেছিলাম বৈশিষ্ট্য। তো গেমিটোফাইট প্রধান দেহ, ব্রায়োফাইটার, স্পোরোফাইট হলো টেরিডোফাইটার প্রধান দেহ। এরপরে দেখো মূল কাণ্ড ও পাতা। মনে রাখবা, যেহেতু ব্রায়োফাইটার নিম্ন শ্রেণীর প্রাণী, উদ্ভিদ, যেহেতু ব্রায়োফাইটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তার মূল কাণ্ড পাতা নেই। মনে রাখবা, ব্রায়োফাইটার দেহ তুমি যদি দেখো, তাহলে এই দেহের মধ্যে মূল কাণ্ড পাতা এরকম ভাগ ভাগ তুমি পাবা না। এই দেহের মধ্যে পুরা দেহটা দেখতে সেম, মানে পুরা দেহটা একটা এটা বলা হয় থেলাস, এটাকে বলা হয় থেলাস, মানে তার দেহকে বলা হয় থেলাস। পুরা থেলাসটা, পুরা দেহ দেখতে সেম। কিন্তু তুমি দেখো উন্নত উদ্ভিদের কিন্তু পুরা দেহ দেখতে সেম না। তার দেহের মধ্যে মূল আছে, একটা অংশের মধ্যে কাণ্ড আছে, পাতা আছে, বিভিন্ন ভাগে ভাগ থাকে। তো নিম্ন শ্রেণীর উদ্ভিদে মূল কাণ্ড পাতা থাকে না, এজন্য তার দেহকে বলা হয় থেলাস, দেহকে বলা হয় থেলাস, বা এরকম দেহকে থেলাস বলা হয়, আবার থেলয়েডও বলা হয়, থেলয়েড। থেলয়েড দেহ, থেলয়েড মানে হলো দেহের মধ্যে মূল কাণ্ড পাতা নাই। ওকে, এরপর দেখো টেরিডোফাইটা, যেহেতু সে একটু উন্নত, তার মধ্যে মনে রাখবা মূল কাণ্ড পাতা, মূল কাণ্ড ও পাতা থাকে, মূল কাণ্ড পাতা থাকে। ওকে, নেক্সট দেখো জাইলেম ফ্লুয়েম। জাইলেম ফ্লুয়েমকে মনে রাখবা আমরা একত্রে বলি, জাইলেম ফ্লুয়েমকে একত্রে বলা হয় ভাস্কুলার টিস্যু। জাইলেম ফ্লুয়েমকে একত্রে বলা হয় ভাস্কুলার টিস্যু। তো মনে রাখবা, ভাস্কুলার টিস্যু বা জাইলেম ফ্লুয়েম ব্রায়োফাইটের মধ্যে নেই বা অনুপস্থিত। যেহেতু সে নিম্ন শ্রেণীর, তার কিছুই থাকবে না, সবকিছু নাই নাই থাকবে। জাইলেম ফ্লুয়েম বা ভাস্কুলার টিস্যু নেই, কেন নাই? কারণ মূল কাণ্ড এবং পাতা না থাকলে এই উদ্ভিদটা লম্বা হয় না। আর যদি উদ্ভিদ লম্বা না হয়, তাহলে তার মধ্যে জাইলেম ফ্লুয়েম না থাকলেও চলে। কেন? কারণ জাইলেমের কাজ হলো পানি পরিবহন করা, ফ্লুয়েমের কাজ হলো খাদ্য পরিবহন করা। যদি উদ্ভিদের মধ্যে মূল কাণ্ড পাতা না থাকে, উদ্ভিদ লম্বা হয় না। উদ্ভিদ লম্বা না হইলে তার মধ্যে জল এবং পানি এবং খাদ্য পরিবহন হওয়ার কোনো দরকার নেই। কারণ এখানে পানি এবং খাদ্য এমনিতেই পরিবহন হইতে পারবে, বিকজ যেহেতু এটা উপরের দিকে লম্বা হয় না, মানে পাশের বরাবর, মানে প্রস্থ বরাবর বিস্তৃত থাকে। এটা উপর দিকে অনুদৈর্ঘ্যে লম্বা হয় না, অনুপ্রস্থে থাকে বিস্তৃত। যেহেতু অনুপ্রস্থে বিস্তৃত আছে, তাই এখানে জাইলেম ফ্লুয়েম না থাকলেও চলে, খাদ্য এবং পানি এমনিতেই পরিবহন হইতে পারে। উপর দিকে উঠতে হইলে, যদি উদ্ভিদ লম্বা হয়, উপর দিকে উঠতে হয়, তখন জাইলেম ফ্লুয়েম লাগে। তাহলে টেরিডোফাইটার দেখো মূল কাণ্ড পাতা থাকে বা আছে, তাই তার জাইলেম ফ্লুয়েম থাকতে হবে বা তার ভাস্কুলার টিস্যু থাকে। ভাস্কুলার টিস্যু থাকে। ওকে, নেক্সট দেখো পুং যৌনাঙ্গ, স্ত্রী যৌনাঙ্গ। এখানে একটা মিল আছে, কি মিল আছে দেখো। পুং যৌনাঙ্গ, ব্রায়োফাইটের পুং যৌনাঙ্গকে বলা হয় এনথেরিডিয়াম, এনথেরিডিয়াম, এবং টেরিডোফাইটার পুং যৌনাঙ্গকেও সেম বলা হয় এনথেরিডিয়াম। এবং এনথেরিডিয়ামের আকৃতি হয় গোলাকার। দুইটারই সেম কিন্তু। ব্রায়োফাইটার পুং যৌনাঙ্গের এনথেরিডিয়াম বলা হয়, টেরিডোফাইটার পুং যৌনাঙ্গের এনথেরিডিয়াম বলা হয়। ব্রায়োফাইটার এনথেরিডিয়ামটা গোলাকার, টেরিডোফাইটার এনথেরিডিয়ামটা গোলাকার। আর স্ত্রী যৌনাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম। এবং এই আর্কিগোনিয়ামটা হয় ফ্লাস্ক আকৃতির, এটা হয় ফ্লাস্ক আকৃতির। এবং এটা সেম ফর টেরিডোফাইটা, মানে টেরিডোফাইটার এই পয়েন্টটা দুইটার ক্ষেত্রে সেম। টেরিডোফাইটার পুং যৌনাঙ্গের এনথেরিডিয়াম বলা হবে, দেখতে গোলাকার। স্ত্রী যৌনাঙ্গের বলা হবে আর্কিগোনিয়াম, দেখতে ফ্লাস্ক আকৃতির। ওকে, তাইলে এখানে 5টা পয়েন্ট পড়া হলো। আমি একটু কুইক রিক্যাপ করি। ফুল, ফল, বীজ দুইটারই হবে না। 2 নম্বর পয়েন্ট হলো ব্রায়োফাইটার দেহ হবে গেমিটোফাইট, ওইটার স্পোরোফাইট। 3 নম্বর হবে ব্রায়োফাইটার মূল কাণ্ড এবং পাতা থাকবে না, টেরিডোফাইটার মূল কাণ্ড এবং পাতা থাকে। 4 নম্বর হলো ব্রায়োফাইটার যেহেতু মূল কাণ্ড এবং পাতা নাই, তাই তার ভাস্কুলার টিস্যু নাই, পানি এবং খাদ্য পরিবহন হইতে হয় না, জাইলেম ফ্লুয়েম নাই, এবং এখানে জাইলেম ফ্লুয়েম আছে। এবং লাস্ট মানে 5 নম্বর পয়েন্ট হলো পুং যৌনাঙ্গরে বলা হয় এনথেরিডিয়াম, স্ত্রী যৌনাঙ্গরে বলা হয় আর্কিগোনিয়াম। আকৃতি হলো এক গোলাকার এনথেরিডিয়ামের, আর আর্কিগোনিয়াম হলো ফ্লাস্ক আকৃতির। ওকে,
দেখো আমরা আরো কয়েকটা পয়েন্ট পড়বো। তো এখানে 5টা পড়া হয়েছে। আসলে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হলো দেখো শুক্রাণু। মনে রাখবো ব্রায়োফাইটার শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, মানে দুইটা ফ্লাজেলা থাকে। ব্রায়োফাইটার শুক্রাণুতে দুইটা থাকে ফ্লাজেলা, দ্বিফ্লাজেলা বিশিষ্ট, মানে শুক্রাণু যদি এরকম হয় এর দেখা যায় দুইটা থাকে ফ্লাজেলা। হ্যাঁ, কিন্তু টেরিডোফাইটার শুক্রাণুটা বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়। এটা হয় বহু ফ্লাজেলা বিশিষ্ট। তোমাদের জন্য আমার প্রশ্ন হইল, মানুষের শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? যদি পারো তাইলে কমেন্ট করো, অথবা পারলেই হবে, কমেন্ট না করলেও হবে, পারলেই হবে। আচ্ছা, যাই হোক, এখন দেখো এই 6টা পয়েন্ট হলো আমরা মিউচুয়ালি পড়ছি, মানে পার্থক্য করে পড়ছি। 1, 2, 3, 4, 5 এবং 6, এই 6টা পয়েন্ট আমরা মিউচুয়ালি পার্থক্য করে মনে রাখবো, তাহলে মনে রাখা সহজ হবে। ব্রায়োফাইটার 6টা পয়েন্ট এবং টেরিডোফাইটার 6টা পয়েন্ট আমরা পার্থক্য আকারে মনে রাখবো। আর আরো 3টা পয়েন্ট ব্রায়োফাইটাতে তুমি এক্সট্রা মনে রাখতে হবে, 7, 8, 9। আর আরো 2টা পয়েন্ট তুমি টেরিডোফাইটাতে এক্সট্রা মনে রাখতে হবে, 7 এবং 8। তো কি কি মনে রাখবা? প্রথম বিষয় হলো যে ব্রায়োফাইটার একটা বৈশিষ্ট্য তুমি এটা জানো, যদিও আগে বলে ফেলছি, নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন। এটা একটা বৈশিষ্ট্য, কিন্তু জলীয় মাধ্যম প্রয়োজন, এবং এটা মেডিকেলে আসছে, এটা একবার মেডিকেলে আসছে, MAT, মেডিকেল এডমিশন টেস্ট। নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন। ওকে, 8 নম্বর পয়েন্ট তুমি মনে রাখবা ব্রায়োফাইটার থেকে, যে ব্রায়োফাইটার 8 নম্বর পয়েন্ট তুমি মনে রাখবা ব্রায়োফাইটা থেকে, যে ব্রায়োফাইটার যেহেতু মূল নাই, তার তো মূল কাণ্ড পাতা আছে, মূল আছে, তার যেহেতু মূল নাই, তাহলে মূলের কাজ কে করবে? মানে মূলের কাজ তো হলো খাদ্য এবং পানি এবং খনিজ লবণ মাটি থেকে নিয়ে আসা, এই কাজটা কে করবে? মনে রাখবা এখানে মূল যেহেতু নাই, তাই মূলের পরিবর্তে রাইজয়েড ও স্কেল নামে দুইটা অঙ্গ থাকে। এগুলো তুমি এখানে পাবা না। কেন পাবা না? বিকজ এখানে তো আমাদের মূল আছে, তাই না? তো রাইজয়েড এবং স্কেল এই দুইটা অঙ্গ, এরা মূলের পরিবর্তে মূলের কাজ করে আর কি। রাইজয়েড মনে রাখবা এককোষী হয়, আর স্কেলটা হয় বহুকোষী। কাজ কি এদের? কাজ হলো পানি এবং খনিজ লবণ শোষণ করা, পানি এবং খনিজ লবণ মাটি থেকে শোষণ করা। ওকে, আচ্ছা, আর লাস্ট পয়েন্ট হলো ব্রায়োফাইটার যৌন জননটা উগেমাস প্রকৃতির। উগেমাস মানে কি? তোমরা যারা শৈবাল অধ্যায় পড়ছো তোমরা জানো আশা করি। ব্রায়োফাইটার যৌন জননটা উগেমাস প্রকৃতির। উগেমাস মানে হইলো এখানে শুক্রাণু এবং ডিম্বাণু আছে, শুক্রাণুটা ছোট আর ডিম্বাণুটা বড়। শুক্রাণু হলো সচল আর ডিম্বাণু হলো নিশ্চল। এরকম যৌন জননকে বলা হয় উগেমাস প্রকৃতির যৌন জনন। আমি আবার বলি, যদি কোনো যৌন জনন এরকম হয়, যেই যৌন জননের ক্ষেত্রে শুক্রাণু হয় ছোট, ডিম্বাণু হয় বড়, শুক্রাণু হয় সচল, ডিম্বাণু হয় নিশ্চল, তাহলে এরকম প্রকৃতির যৌন জননকে বলা হবে উগেমাস প্রকৃতির যৌন জনন। এটা ব্রায়োফাইটারে দেখা যায়, যে এখানে শুক্রাণু হয় সচল এবং ক্ষুদ্র, ডিম্বাণু নিশ্চল হয় এবং বড় হয়। ওকে, টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা 2টা পয়েন্ট মনে রাখবো এক্সট্রা। কি কি মনে রাখবো? দেখো, একটা পয়েন্ট হলো যে টেরিডোফাইটা এদের তো কাণ্ড আছে, মূল কাণ্ড পাতায় বিভক্ত দেহ। কাণ্ড মনে রাখবা রাইজোমে পরিণত হয়, কাণ্ড রাইজোমে পরিণত হয়। তো প্রশ্ন হলো রাইজোম কি? রাইজোম মনে রাখবা রাইজোম হলো ভূ নিম্নস্থ কাণ্ড। মানে আমরা জানি কাণ্ড কই থাকে, কাণ্ড থাকে মাটির উপরে। কিন্তু যদি কোনো কাণ্ড এরকম হয় যে মাটির নিচে চলে গেছে, যদি কোনো কাণ্ড এরকম হয় যে এই কাণ্ডটা মাটির নিচে বা ভূ নিম্নস্থ জায়গায় চলে গেছে, ওই কাণ্ডের রাইজোম বলা হবে। আমরা নরমালি জানি মাটি এরকম থাকলে মাটির উপরে থাকে কাণ্ড, যদি কোনো কাণ্ড মাটির নিচে চলে যায় তখন ওই কাণ্ডরে বলা হয় রাইজোম। তাহলে টেরিডোফাইটার কাণ্ড রাইজোমে পরিণত হয়, মানে এটা নিচের দিকে কিছু অংশ, কাণ্ডের কিছু অংশ মাটির নিচে চলে যায়। ওকে, এবং লাস্ট পয়েন্ট 8 নম্বর পয়েন্টটা হলো
এবং লাস্ট পয়েন্ট 8 নম্বর পয়েন্টটা হলো যে এদের জীবদ্দশায়, আমাকে একটু আগে দেখাইছিলাম, এদের জীবদ্দশায় হিটারোমরফিক, এই মানে কি বলতেছি, হিটারোমরফিক জনুক্রম দেখা যায়। এদের জীবদ্দশায় হেটারোমরফিক জনুক্রম দেখা যায়। হেটারো মানে ভিন্ন, কিন্তু মনে রাখবা হেটারো মানে ভিন্ন, আর মরফিক, মরফিক শব্দটা আসছে মরফ থেকে। মরফ অর্থ আকৃতি, হেটারো অর্থ ভিন্ন, মরফ অর্থ আকৃতি। তাহলে হেটারো বা হিটারো মরফিক মানে হইলো ভিন্ন আকৃতির জনুক্রম দেখা যায়। জনুক্রম মানে হলো জীবনের জীবদ্দশার ক্ষেত্রে তার বিভিন্ন পর্যায়কে জনুক্রম বলা হয়, বিভিন্ন পর্যায়ের আবর্তনকে বলা হয় জনুক্রম। এই যে দেখছিলে এটা, দেখো এখানে এটা হলো আমাদের টেরিডোফাইটা উদ্ভিদ, তার জীবদ্দশা। তার জীবদ্দশা দেখো, এই যে একটা আমরা পাই, আমি বলছিলাম একটু আগে, এই একটা পাইছো স্পোরোফাইটিক দেহ, আর এই আরেকটা পাইছো গেমিটোফাইটিক দেহ। তার জীবদ্দশায় কিন্তু দেহের পরিবর্তন হয়। একবার পাওয়া যায় স্পোরোফাইট দশা দেহের মধ্যে, স্পোরোফাইটটা বিভিন্ন কাহিনী হয়ে রূপান্তরিত হয় গেমিটোফাইটে, গেমিটোফাইটটা আবার বিভিন্ন কাহিনী হয়ে রূপান্তরিত হয় স্পোরোফাইটে। এটা আমরা পড়বো সামনে গিয়ে। তো এই যে স্পোরোফাইট এবং গেমিটোফাইটটা রূপান্তরিত হচ্ছে জীবদ্দশার মধ্যে, এটাকেই বলা হয় হেটারোমরফিক জনুক্রম। হেটারোমরফিক জনুক্রম মানে ভিন্ন ভিন্ন আকৃতির দুইটা জনু আমি পাচ্ছি তার জীবদ্দশায়। ওকে, তাহলে এই পয়েন্টগুলো ছিল হলো আমাদের ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বৈশিষ্ট্য থেকে আমাদের প্রথম সিকিউ টপিক শেষ। নেক্সট আমরা পর্ব হলো এই যে রিক্সিয়া পর্ব। রিক্সিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য। তবে মজার বিষয় হলো যে রিক্সিয়া আসলে তুমি ব্রায়োফাইটার যে বৈশিষ্ট্যগুলো পড়ছো, যেহেতু রিক্সিয়া একটা ব্রায়োফাইটা উদ্ভিদের মানে ব্রায়োফাইটার অন্তর্ভুক্ত একটা উদ্ভিদ, রিক্সিয়ার সকল বৈশিষ্ট্য মানে ব্রায়োফাইটার সকল বৈশিষ্ট্য রিক্সিয়ায় থাকবে। জাস্ট 2 থেকে 3টা পয়েন্ট এক্সট্রা থাকবে। যদি পরীক্ষায় আসে রিক্সিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য, তুমি ব্রায়োফাইটার যেগুলো পড়ছো সবগুলো এখানে দিবা, দেওয়ার পরে আরো 2 থেকে 3টা এক্সট্রা অ্যাড করবা। এই 2 থেকে 3টা কি আমি বলতেছি। তো দেখো আগে একটা বিষয় বলে যাই যে ব্রায়োফাইটা বিভাগকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়। তুমি হাম দিয়ে মনে রাখতে পারো। হাম, এইচতে হলো হেপাটিকি, এতে হলো এনথেরোসিটি, আর এমতে হলো মাসাই। মশাই না, মাসাই। ওকে, তাহলে হেপাটিকি, এনথেরোসিটি এবং মাসাই, এই তিনটা শ্রেণীতে ভাগ করা যায় আমাদের ব্রায়োফাইটাকে। তো এখানে হেপাটিকিটা মনে রাখতে হবে। হেপাটিকি মনে রাখবা, তার নাম কেন হেপাটিকি হয়েছে। তো তুমি জানো হেপাটিক কোষ কার কোষ? হেপাটিক কোষ হলো যকৃতের কোষ। মানুষের যকৃতের কোষকে বলা হয় হেপাটিক কোষ, যকৃত বা লিভার। তো মানুষের যকৃত কোষকে বলা হয় হেপাটিক কোষ। এই হেপাটিকি শ্রেণীর অন্তর্ভুক্ত এসব উদ্ভিদরা আছে, এদের দেহ দেখতে অনেকটা মানুষের লিভার বা যকৃতের মতো, তাই এদের নাম হচ্ছে হেপাটিকি। তো মনে রাখবে, এদের হেপাটিকি আর একটা নামে ডাকা হয়, এদেরকে লিভার ওয়ার্টও বলা হয়। লিভার ওয়ার্ট। তো লিভার ওয়ার্ট কেন বলা হচ্ছে লিভার ওয়ার্ট বা হেপাটিকি বলা হচ্ছে? বিকজ অফ এদের দেহ দেখতে অনেকটা যকৃতের মতো বা লিভারের মতো। ওকে, তাহলে বায়োফাইটার 3টা শ্রেণী পড়লাম আমরা, হেপাটিকি, এনথেরোসিটি এবং মাসাই। এখন আসো রিক্সিয়া মনে রাখবা, সে হেপাটিকি মানে আমাদের ব্রায়োফাইটা বিভাগের অন্তর্ভুক্ত হেপাটিকি শ্রেণীর একটা উদ্ভিদ হলো রিক্সিয়া। ব্রায়োফাইটা বিভাগের হেপাটিকি শ্রেণীর একটা উদ্ভিদ হলো রিক্সিয়া। তাহলে অবশ্যই আমরা বলতে পারি রিক্সিয়া হলো লিভার ওয়ার্ট। একটা লিভার, তার দেহ লিভার ওয়ার্টের মধ্যে দেখতে। ওকে, এরপরে দেখো বাংলাদেশে রিক্সিয়ার কয়টা পাওয়া যায় প্রজাতি? বাংলাদেশে মনে রাখবা রিক্সিয়ার পাওয়া যায় 45টি প্রজাতি। 45টি প্রজাতি, এটা এমসিকিউতে আসতে পারে, এটা মনে রাখতে হবে। 45টি পাওয়া যায় বাংলাদেশে রিক্সিয়ার প্রজাতি।
জলজ রিক্সিয়া, জলজ রিক্সিয়ার নাম কি? মনে রাখবা, রিক্সিয়ার সকল রিক্সিয়া হলো স্থলজ। রিক্সিয়ার বেশিরভাগই হলো, সকলগুলাই হলো স্থলজ, বেশিরভাগ না, সবগুলা রিক্সিয়া হলো স্থলজ। রিক্সিয়ার যতগুলা প্রজাতি আছে, এই 45টা প্রজাতি সবগুলা হলো স্থলজ, 44টা হলো স্থলজ, একটা ব্যতিক্রম। কে? এর নাম হলো রিক্সিয়া ফ্লুইটান্স। রিক্সিয়া ফ্লুইটান্স, তুমি এটা সহজেই মনে রাখতে পারবা। ফ্লুইটান্স থেকে মনে রাখতে পারো। ফ্লুইড মানে কি? জল বা তরল। এটা সহজে এমনি মনে থাকবে। তো 44টা এখানে প্রজাতি হলো স্থলজ, আর একটা হলো জলজ। এটা মেডিকেলে একবার আসছে, লিখে রাখতে পারো এমেটিমেট। রিক্সিয়া ফ্লুইটান্সটা হলো জলজ। ওকে, তাহলে এখন আসো রিক্সিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য। মাত্র তিনটা তুমি এক্সট্রা অ্যাড করতে হবে। তো আগে কয়টা পড়ছো ব্রায়োফাইটের বৈশিষ্ট্য? আগে পড়ছো হলো মোট, ব্রায়োফাইটের মোট বৈশিষ্ট্য পড়ছো কয়টা? তুমি 9টা পড়ছো। এখন জাস্ট তুমি এই 9টা দেওয়ার পরে আরো 3টে অ্যাড করতে হবে। পরীক্ষা যদি আসে রিক্সিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য, তুমি ব্রায়োফাইটের 9টা পড়ছো না, ওই 9টা দিবা আগে, এরপরে এই 3টে অ্যাড করবা, বা এই 3টা আগে দিয়ে দিতে পারো, যেহেতু এই 3টা হলো রিক্সিয়ার, মানে তার জন্য স্পেসিফিক বৈশিষ্ট্য। এই 3টা আগে দিয়ে দিলা, বাকিগুলা ব্রায়োফাইটের আগের বৈশিষ্ট্যগুলো সেম দিয়ে দিবা। কি কি দেখো, আমরা জানি যে যেহেতু রিক্সিয়া বা ব্রায়োফাইটা এরা মূল কাণ্ড পাতায়, এদের দেহ বিভক্ত না, তাই এদের দেহরে বলা হয় থেলাস। এদের দেহকে বলা হয় থেলাস। এদের দেহকে কি বলা হয়? থেলাস বলা হয়। তো মনে রাখবা, এদের থেলাসটা সবুজ হয়, মানে এখানে আছে ক্লোরোপ্লাস্ট, সবুজ হয়, শায়িত হয়। এই যে বলছিলাম শায়িত মানে কি? এরা অনুপ্রস্থ বরাবর থাকে, মানে প্রস্থ বরাবর এরা বিস্তৃত হয়, উপর দিকে লম্বা হয় না, যেহেতু মূল কাণ্ড পাতা নাই। সবুজ হয়, শায়িত হয়, এবং শায়িত হইলে চেপ্টা বলতে পারো, চেপ্টা হয়, সবুজ শায়িত চেপ্টা হয়, ও বিষম পৃষ্ঠ হয়। নির্দিষ্ট কোনো শেপ পাওয়া যায় না, উপরের পৃষ্ঠে নির্দিষ্ট কোনো শেপ থাকে না, বিষম পৃষ্ঠ। তাহলে এর থেলাস মানে কি? দেহ। এমন দেহ যেই দেহের মধ্যে মূল কাণ্ড পাতা নাই, ওই দেহরে বলা হয় থেলাস। থেলাস সবুজ হয়, শায়িত হয়, চেপ্টা হয়, বিষম পৃষ্ঠ হয়। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট মনে রাখবা যে এদের থেলাসটা দেগ্র শাখা বিশিষ্ট হয়। এর মানে কি বলতেছে? একটু ওয়েট করো। এদের থেলাসটা দেগ্র শাখা বিশিষ্ট এবং মাথায় খাদ যুক্ত। লিখতে পারি যে প্রতিটি শাখার মাথায় খাদ যুক্ত। এটা তুমি হয়তো বুঝো নাই, আমি একটু বুঝিয়ে দিই। দেখো যে এর থেলাসটা এরকম হয়, অনেকটা এরকম হয়। এরকম চেপ্টা মাটির মধ্যে পড়ে থাকে, চেপ্টা হয় মাটির মধ্যে পড়ে থাকে, মানে চেপ্টা হয়ে বিস্তৃত হয়, শায়িত অবস্থায় বিস্তৃত হয়। দেখো এদের দেহের মধ্যে কোন শেপ নাই, সার্টেন কোন নির্দিষ্ট শেপ নাই, তাই বিষম পৃষ্ঠ বলা হচ্ছে। চেপ্টা শায়িত থাকে। এবং দেখো এই একটা শাখা, অনেকগুলো শাখা হয়েছে। প্রত্যেক শাখার মধ্যে, প্রত্যেক শাখার মাথা দেগ্র মানে দুই শাখা বিশিষ্ট, দুইটা অংশ ভাগ, এরকম প্রত্যেক শাখার মাথা দুইটা অংশ বা দুইটা শাখায় ভাগ থাকে, দুইটা অংশে বা দুইটা খণ্ডে বিভক্ত থাকে। এবং এদের প্রতিটি শাখার মাথায় খাঁজ যুক্ত থাকে। খাঁজ মানে কি? এরকম অনেকগুলা খাঁজ থাকবে। খাঁজ মানে তো চিনো, খাঁজ মানে তো বুঝো। অনেকগুলা খাঁজ থাকবে, দাগ থাকবে, অনেকগুলো দাগ থাকবে প্রত্যেক শাখার মাথায়। তাহলে প্রত্যেক শাখার মাথা খাঁজ যুক্ত হবে, এবং এদের মাথা হবে, প্রত্যেক শাখা হবে, প্রত্যেক অংশ হবে যে দেগ্র শাখা বিশিষ্ট। প্রত্যেক থেলাসের প্রত্যেকটা অংশ হবে দেগ্র শাখা বিশিষ্ট। ওকে, দুইটা খণ্ডে ভাগ থাকবে এবং প্রত্যেক শাখার মাথায় খাঁজ থাকবে। শেষ।
3 নম্বর পয়েন্ট মনে রাখবা, এদের অভ্যন্তরীণ গঠনে 3টি অঞ্চল পাওয়া যায়। অভ্যন্তরীণ গঠনে 3টি অঞ্চল পাওয়া যায়। এদের অভ্যন্তরীণ গঠনে 3টা অঞ্চল পাওয়া যায়। অভ্যন্তরীণ গঠন মানে কি? মানে তুমি যদি কাটো, যদি এই থেলাসকে তুমি যদি প্রস্থ বরাবর কাটো, তাহলে ভিতরে কি আছে দেখবা তুমি, ভিতরে তুমি 3টা অঞ্চল পাবা। কি কি অঞ্চলের নাম দেখো? 3টা অঞ্চলের নাম হলো, সবচেয়ে উপরে থাকে হলো ফটোসিনথেটিক অঞ্চল, এরপরে 2 নম্বর অঞ্চলের নাম হলো সঞ্চয়ী অঞ্চল, এরপরে সর্বশেষ নিচের অঞ্চলের নাম নিম্নতক। এর অভ্যন্তরীণ গঠনে এই 3টা অঞ্চল পাওয়া যায়। ফটোসিনথেটিক অঞ্চল, ফটোসিনথেটিক মানেই বুঝতে হবে এখানে ফটোসিনথেসিস হবে, এখানে শালুক সংশ্লেষণ হবে, এখানে খাদ্য উৎপন্ন হবে। ফটোসিনথেটিক অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল নাম থেকেই বুঝতেছে খাদ্য সঞ্চয় করবে এই অঞ্চলটা। এবং নিম্নতকের মধ্যে থাকবে হলো আমাদের এই যে রাইজয়েড স্কেল। আমরা বলছিলাম এর মূল কিন্তু নাই, মূলের পরিবর্তে ছিল রাইজয়েড এবং স্কেল। পরে আসছে বৈশিষ্ট্যতে, মূলের পরিবর্তে ছিল রাইজয়েড এবং স্কেল। এই রাইজয়েড এবং স্কেল থাকবে নিম্নতকে। এদের কাজ হলো পানি এবং খনিজ লবণ মাটি থেকে নিয়ে আসা। তাহলে আমরা যদি দেখতে চাই, এই হলো তার অভ্যন্তরীণ গঠন। দেখো রিক্সিয়ার থেলাসের অভ্যন্তরীণ গঠন মানে থেলাসের ভিতরে কি আছে। দেখো থেলাসের ভিতর কাটলে এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে। এর 3টা অঞ্চল, এই যে উপরের যে অঞ্চল তুমি দেখতেছো অনেকগুলো এরকম লম্বা লম্বা অনুদৈর্ঘ্য কিছু কুশ আছে, হ্যাঁ, লম্বা লম্বা যে কিছু কুশ আছে, এগুলোর নামই হলো, বা এই অঞ্চলের নামই হলো ফটোসিনথেটিক অঞ্চল। এই অঞ্চলের নামই হলো ফটোসিনথেটিক অঞ্চল। এই অঞ্চলের নাম ফটোসিনথেটিক অঞ্চল। এরপরে দেখো এই যে অঞ্চল, এই পুরো অঞ্চলের নাম হলো সঞ্চয়ী অঞ্চল। এই পুরো অঞ্চলের নাম হলো সঞ্চয়ী অঞ্চল। আর লাস্টের একদম এই যে অংশটা, যেখান থেকে এই যে এইটা বেরোইছে, এইটা হলো স্কেল। স্কেল হয় বহুকোষী, পরে আসছে একটু আগে আমরা পড়ছি গ্রাফাইটের বৈশিষ্ট্যের মধ্যে। স্কেল হয় বহুকোষী, আর রাইজয়েডটা কি হয়? রাইজয়েডটা হয় এককোষী। এগুলো রাইজয়েডটা আবার 2 প্রকার হয়, মসৃণ হয় এবং অমসৃণ হয়। অমসৃণ মানে হলো দাগ যুক্ত। যেসব রাইজয়েডের মধ্যে দাগ দাগ থাকে এরা হলো অমসৃণ, দাগ না থাকলে বলা হয় মসৃণ। এটা আহামরি কিছু না, মনে রাখতে পারো রাইজয়েড 2 প্রকার হয়, মসৃণ এবং অমসৃণ। বাট কাজ সেম। রাইজয়েড এবং স্কেলের কাজ কি বলছিলাম? পানি এবং খনিজ লবণ মাটি থেকে নিয়ে আসা। যেহেতু মূল নাই, মূলের পরিবর্তে এরা আছে, এই অঙ্গগুলো আছে। তাহলে এই রাইজয়েড এবং স্কেল যে অঞ্চলের মধ্যে আছে, ওই অঞ্চলের নাম হলো নিম্নতক। ওই অঞ্চলের নাম নিম্নতক। তাইলে ফটোসিনথেটিক অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল, নিম্নতক, এই 3টা অঞ্চলে তার দেহ ভাগ করা হয়েছে। মানে অভ্যন্তরীণ গঠনটা, যদি ভিতরের গঠন দেখো, এই 3টা অঞ্চলে বিভক্ত ভিতরের গঠনটা। ওকে, তাহলে এখন আমরা এই অভ্যন্তরীণ গঠনটা একটু ভালো করে পড়ি। এটা পরীক্ষায় আসে, চিত্র সহ আসে। এই চিত্র কিন্তু কঠিন না, এটা তুমি বই দেখে দেখে কয়েকবার আঁকতে পারবা। আমরা যেহেতু ওয়ান শট ক্লাস নিচ্ছি, সময় একটু কম, আমি চিত্র আঁকানো দেখাচ্ছি না, বা চিত্র এটা কঠিন না, সহজ, তুমি চেষ্টা করলেই পারবা। এবং এটা হুবহু তোমার বইয়ের মতো হইতে হবে না। তোমরা চিত্র আঁকতে গিয়ে মনে করো হুবহু বইয়ের মতো হইতে হবে, তুমি জাস্ট বুঝাইতে পারলে হবে। এই দাগগুলা এরকম টান টান উপর দিকে লম্বা লম্বা টান দিবা, মাঝখানে ফাঁক দিবা। এখানে আন্তঃকোষী ফাঁকা জায়গা আছে, দেখো ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, এরকম ফাঁকা জায়গা দিবা। এখানে কোনো ফাঁকা জায়গা নাই, সঞ্চয় অঞ্চলে কোনো ফাঁকা জায়গা নাই। এই বিষয়গুলো তুমি যদি দেখাইতে পারো তাইলেই হবে। এটা সুন্দর হওয়া জরুরি না, জাস্ট দেখাইতে পারলেই হবে। ওকে, এখন দেখো যে উপরের যে অঞ্চলটা, যেটা বলা হয় ফটোসিনথেটিক অঞ্চল, এই ফটোসিনথেটিক অঞ্চলের বা আত্তীকরণ অঞ্চলের প্রত্যেক শাখারে, এগুলো শাখাতে হয়, অনেকগুলো শাখা আছে, হ্যাঁ। এই শাখাগুলারে বলা হয় আত্তীকরণ সূত্র। এবং এরা মনে রাখবা, এরা কি হয়? এরা ক্লোরোপ্লাস্ট যুক্ত হয়। ক্লোরোপ্লাস্ট যুক্ত হওয়ার জন্য এরা কি করতে পারতেছে? এরা শালক সংশ্লেষণ করতে পারতেছে। এবং এদের মাঝখানে কিছু ফাঁকা গ্যাপ আছে, মাঝখানে গ্যাপ আছে, গ্যাপ। এই গ্যাপ গুলাকে বলা হচ্ছে বায়ু প্রকোষ্ঠ।
বুঝতে পারছো? এই গ্যাপগুলো বলা হচ্ছে বায়ু প্রকোষ্ঠ, আর সূত্রগুলো বলা হচ্ছে আত্তীকরণ সূত্র। আচ্ছা, এখানে চিত্রের মধ্যে একটা ভুল আছে। ভুলটা কি দেখো? ভুলটা হইলো এরা এই আত্তীকরণ সূত্রকে মানে চিহ্নিত করে রাখছে বায়ু প্রকোষ্ঠ, এটা ভুল। মনে রাখবা বায়ু প্রকোষ্ঠ হলো এই যে গ্যাপ গুলো হলো বায়ু প্রকোষ্ঠ, মাঝখানের গ্যাপ গুলো বায়ু প্রকোষ্ঠ। ওকে, তাহলে আত্তীকরণ সূত্র গেল, বায়ু প্রকোষ্ঠ গেল। এরপরে দেখো সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চলের মধ্যে মনে রাখবা এখানে যে কোষগুলো আছে এই কোষগুলোর নাম কি? এই কোষগুলোর নাম পেরেনকাইমা কোষ। তুমি এইটা পেরেনকাইমা, কুলেনকাইমা, স্টেরেনকাইমা এগুলা 9-10 পড়ছো। তো এই সঞ্চয়ী অঞ্চলটা পেরেনকাইমা কোষ দিয়ে গঠিত, এবং এই সঞ্চয়ী অঞ্চলের মধ্যে এই কোষগুলোর মধ্যে পেরেনকাইমা কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই। এখানে ক্লোরোপ্লাস্ট নাই, এরা বর্ণহীন হয়। এখানেও চিত্রে ভুল করছে। চিত্রের মধ্যে দেখো এই অঞ্চলটা সবুজ কালার করে দিছে, এটা আসলে সবুজ হবে না, এটা বর্ণহীন হবে। এই অঞ্চলটা বর্ণহীন অঞ্চল হয়, সঞ্চয়ী অঞ্চলটা হয় বর্ণহীন। যেহেতু এখানে ক্লোরোপ্লাস্ট নাই, এটা বর্ণহীন অঞ্চল হয়। শুধুমাত্র উপরের যে অঞ্চল ফটোসিনথেটিক অঞ্চল, এই অঞ্চলের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, তাই এরা দেখতে সবুজ হয়। ওকে, আর নিচের দিকে আছে হলো স্কেল এবং রাইজয়েড। এর কাজটা তুমি জানো, পানি এবং খনিজ লবণ শোষণ করে। এখন দেখো আমরা পরীক্ষায় যদি এটা আসবে আসবে, তুমি চিত্র আঁকাইতে হবে। চিত্র আঁকানোর পরে তুমি ব্যাখ্যা করে দিবা। ফটোসিনথেটিক অঞ্চল থেকে কিছু বিষয় লিখতে হবে, সঞ্চয় থেকে লিখতে হবে, নিম্নতর থেকে লিখতে হবে কিছু বিষয়। কি লিখবা আমি বলি একদম সংক্ষেপে। দেখো যে ফটোসিনথেটিক অঞ্চল থেকে তুমি 3টা পয়েন্ট লিখবা। প্রথম পয়েন্ট হলো ফটোসিনথেটিক অঞ্চলে আত্তীকরণ আত্তীকরণ সূত্র থাকে, এবং এরা লিখতে হবে, আমি আর লিখতেছি না, তুমি লিখতে হবে যে এরা ক্লোরোপ্লাস্ট যুক্ত এবং সবুজ হয়। এটা তো আগেই বলছি, লিখে নিও এটা। ওকে, 2 নম্বর পয়েন্ট তুমি লিখতে হবে এখানে কি থাকে? আত্তীকরণ সূত্রের ফাঁকে ফাঁকে যে মানে বায়ুপূর্ণ ফাঁকা জায়গা থাকে, ওই বায়ুপূর্ণ ফাঁকা জায়গার নাম হলো বায়ু প্রকোষ্ঠ। তাহলে এটা লিখবা, বায়ু প্রকোষ্ঠ নিয়ে লিখবা, সুন্দর করে একটু বড় করে একটা লাইন লিখবা যে আত্তীকরণ সূত্রের ফাঁকে ফাঁকে যে বায়ুপূর্ণ গহ্বর বা ফাঁকা জায়গা থাকে এটা বলা হয় বায়ু প্রকোষ্ঠ। এবং 3 নম্বর হলো ফটোসিনথেটিক অঞ্চলে কি হবে? ফটোসিনথেসিস হবে, তাহলে খাদ্য তৈরি হয়, অঞ্চলে খাদ্য তৈরি হয়। শেষ। আচ্ছা, তুমি একটু বড় করে লিখো, ফটোসিনথেসিস প্রক্রিয়া খাদ্য তৈরি, এরকম লিখতে পারো। সঞ্চয় অঞ্চলে কি হয় দেখো, সঞ্চয় অঞ্চলের প্রথম বিষয় হলো এরা এখানে কোন কোষ আছে? পেরেনকাইমা কোষ আছে। 9-10 পড়ছো পেরেনকাইমা, কুলেনকাইমা, স্পেরেনকাইমা। তাহলে এই অঞ্চলটা পেরেনকাইমা কোষ নিয়ে গঠিত। পেরেনকাইমা কোষগুলা বর্ণহীন হয়। কেন বর্ণহীন হয়? এখানে ক্লোরোপ্লাস্ট নাই। বর্ণহীন কেন হয়? বিকজ এরা ক্লোরোপ্লাস্ট বিহীন। এবং 3 নম্বর পয়েন্ট হলো যে সঞ্চয় অঞ্চলের মধ্যে খাদ্য সঞ্চয় থাকে। শ্বেতসার মানে কি? শ্বেতসার মানে স্টার্চ, তাই না? আমরা জানি ফটোসিনথেসিস হইলে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়, তাহলে শ্বেতসার তো শর্করা জাতীয় খাদ্য, তাহলে এই শ্বেতসার জমা থাকে এখানে। মানে এই অঞ্চলটা যে খাদ্য তৈরি করবে এই অঞ্চলটা জমা রাখবে। শেষ। আর ইনোতয়ে কি আছে? রাইজয়েড। এখানে যেহেতু মূল নাই, মূলের পরিবর্তে 2টা অঙ্গ আছে, রাইজয়েড ও স্কেল পাওয়া যায়। রাইজয়েডটা এককোষী, স্কেলটা বহুকোষী। এবং তুমি চিত্রের মধ্যে দেখছো রাইজয়েড আবার 2 প্রকার হইতে পারে। একটা হলো মসৃণ রাইজয়েড, এখানে কোনো দাগ নাই। আর অমসৃণ রাইজয়েডে দাগ পাওয়া যাবে, দাগ 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 থাকবে। দাগ দাগ থাকলে বলা হবে অমসৃণ রাইজয়েড, আর দাগ না থাকলে বলা হবে মসৃণ রাইজয়েড। রাইজয়েড এবং স্কেলের কাজ সেম, পানি এবং খনিজ লবণ পরিবেশন করা। এর মধ্য দিয়ে আমাদের ব্রায়োফাইটা শেষ। আলহামদুলিল্লাহ। এখন শুরু করবো টেরিডোফাইটা। টপিকটা ছোট আছে, বেশি সময় লাগবে না। আসো আমরা শুরু করি টেরিডোফাইটা থেকে আমরা প্রথমেই টেরিডোফাইটের বৈশিষ্ট্য কিন্তু পড়ে ফেলছি। আমরা কিন্তু টেরিডোফাইটের বৈশিষ্ট্য পড়ে ফেলছি। তো এখন আমরা টেরিডোফাইটের একটা নমুনা উদ্ভিদ, দেখো আমি এখানে লিখে দিছিলাম। প্রথমে টেরিডোফাইটের বৈশিষ্ট্য এটা পড়া হয়ে গেছে। এখন রিকশার অভ্যন্তরীণ ঘটনা পড়া হয়ে গেছে। এখন টেরিডোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত একটা উদ্ভিদ টেরিস। এই টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়তে হবে। তো এখানে সেম বিষয় তুমি অ্যাপ্লাই করবা। ব্রায়োফাইটার সকল বৈশিষ্ট্য তুমি রিকশার মধ্যে লিখছিলা, 2 থেকে 3টা পয়েন্ট এক্সট্রা লিখছো। এখানেও সেম টেরিডোফাইটার সকল বৈশিষ্ট্য তুমি লিখবা হলো টেরিসের মধ্যে, বিকজ টেরিসটা হলো টেরিডোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত একটা উদ্ভিদ। টেরিডোফাইটার সকল বৈশিষ্ট্য লিখবা টেরিসের মধ্যে, পাশাপাশি তুমি 2 থেকে 3টা পয়েন্ট এক্সট্রা অ্যাড করতে হবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তাহলে এখন টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্য
দেখো প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য, তুমি তো বলছি যে আগের গুলা দিবা সবগুলা, পরে তুমি এখান থেকে কয়টা পয়েন্ট দিবা, 4 থেকে 5টা পয়েন্ট এড করতে হবে। আমরা জানি ওই আগের একটা পয়েন্টে পড়ছি আমরা যে কাণ্ড রাইজোমে রূপান্তরিত, এটা আবার লিখলাম কারণ এখানে লাগবে। কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। এখন মনে রাখবা 2 নম্বর পয়েন্ট, টেরিসের যে রাইজোম, টেরিসের রাইজোম রেমেন্টা নামক শল্কপত্র দিয়ে আবৃত থাকে। প্রশ্ন হলো শল্কপত্র কি? প্রশ্ন হলো শল্কপত্র কি? দেখো শল্কপত্র হলো, পত্র মানে পাতা, শল্কপত্র হলো এমন পাতা যেই পাতা মানে পাতার মেইন কাজই করে না। পাতার মেইন কাজ কি? পাতার মেইন কাজ হলো পাতায় খাদ্য উৎপন্ন হয়, পাতার মধ্যে আমরা জানি ফটোসিনথেসিস হয়। শল্কপত্র হলো এমন পাতা যেখানে ফটোসিনথেসিস হয় না। এই পাতা বর্ণহীন হয় বা বাদামি হয় বা কিছু ক্ষেত্রে রঙিন হইতে পারে। কিন্তু আমাদের টেরিসের শল্কপত্র হয় বাদামি। বাদামি হয়। আমি বললে চিনবা, পেঁয়াজ এবং রসুনের যে বাইরের যে খোসা, বাইরের যে আবরণ, এটা কিন্তু শল্কপত্র। পেঁয়াজ রসুনের বাইরে যে আমরা একটা খোসা ছিলে ফেলে দেই, ওইটা কিন্তু শল্কপত্র বিভিন্ন উদ্ভিদে পাওয়া যায়। তো টেরিসের যে মাটির নিচের যে কাণ্ড রাইজোম, এই রাইজোমটা রেমেন্টা নামে একটা শল্কপত্র দিয়ে আবৃত থাকে। এই রেমেন্টা বা শল্কপত্র, এটা একটা পাতা যেটা ফটোসিনথেসিস করবে না, জাস্ট এটা পাতার মতো একটা স্ট্রাকচার, কিন্তু এখানে কোনো পাতার বেশিরভাগই বৈশিষ্ট্য এখানে নাই। তো এই শল্কপত্রটা বাদামি রঙের হয়। এবং আমরা জানি, একটু আগে বললাম যে পেঁয়াজ এবং রসুনের যে খোসা, এটাও কিন্তু শল্কপত্র। এরকম শল্কপত্র বিভিন্ন উদ্ভিদে পাওয়া যায়। ওকে, 3 নম্বর দেখো টেরিসের পাতা হলো যৌগিক পাতা। তো এখন তুমি বুঝতে হবে যে যৌগিক পাতা মানে কি। ধরো পাতা কয় প্রকার? মনে রাখো, পাতা 2 প্রকার, একটা হলো সরল পাতা আর একটা হলো যৌগিক পাতা। এবং মনে রাখবা পাতার অংশ কয়টা? পাতার অংশ 3টি। কি কি? পত্রবৃন্ত, প্রথমে হলো পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। ধরো এই একটা পাতা, ধরো এই একটা কাণ্ড থেকে ধরো এই একটা পাতা। এই পাতার একদম নিচের যে অংশ, এই অংশের নাম হলো পত্রমূল। এরপরে পাতার যে ডাটা যেখানে আমরা ধরি, এর নাম পত্রবৃন্ত। আর এই যে উপরের পাতার যে মেইন অংশ, এটাকে বলা হয় পত্রফলক। আমরা তো শুধুমাত্র পত্রফলককে পাতা বলে চিনি, কিন্তু না, এই পুরোটাকে পাতা বলা হয়। পাতা। বুঝতে পারছো? এই পুরোটা হলো পাতা, এইটা পত্রমূল, এরপরে পত্রবৃন্ত, এরপরে পত্রফলক। এখন সরল পাতা এবং জৈব পাতার পার্থক্য কি? মনে রাখবা, সরল পাতায় পত্র মূল, পত্রবৃন্ত, পত্রফলক সব একটা করে থাকে, মানে সকল অংশ একটি করে থাকে। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ, আমি যেটা আঁকাইছি, এটা কিন্তু একটা সরল পাতা। এখানে একটা পত্রমূল, একটা পত্রবৃন্ত, একটা পত্রফলক। কিন্তু যৌগিক পাতার ক্ষেত্রে পত্রমূল ও পত্রবৃন্ত একটি, আর পত্রফলক হয় একাধিক। মানে কি? মানে হইলো, এদিকে তাকাও, ধরো এই একটা কাণ্ড, এই কাণ্ড থেকে এরকম পাতা তুমি দেখছো, এরকম পাতা যেমন সজিনার পাতা এরকম, এরপরে তোমার নিম পাতা এরকম, হ্যাঁ, এরকম পাতা আছে। যে ধরো একটা পত্র মূল, একটা পত্রবৃন্ত আর পত্রফলক একাধিক, অনেকগুলা পত্রফলক, এরকম পাতা কিন্তু আছে।
দেখো এই পাতার ক্ষেত্রে তুমি পত্র মূল পাচ্ছ একটা, পত্র বৃন্ত পাচ্ছ একটা, আর পত্র ফলক অনেকগুলা পত্র ফলক আছে। এরকম পাতারে বলা হয় যৌগিক পাতা। এবং খেয়াল করো পত্র বৃন্ত কিন্তু একটু অংশের নাম পত্র বৃন্ত। এর পরের যে অংশটা, এই পত্র ফলক গুলা যার মধ্যে বিন্যস্ত হয়েছে, এই যে অংশ মাঝখানের এই যে অংশ, এটা কিন্তু পত্রবৃন্তের অংশ না। পত্রবৃন্ত কিন্তু এই অংশ যেখানে আমরা ধরি, এটা হলো পত্রবৃন্ত। আর যৌগিক পাতার ক্ষেত্রে যেহেতু অনেকগুলা পত্র ফলক, এই পত্র ফলকের মাঝখানে যে অংশটা আছে, যে ডাটা আছে, এর নাম হলো রেকিস। এর নাম হয় রেকিস। তাহলে তুমি চিন্তা করে দেখো, এখানে কিন্তু রেকিস নাই, এটা কিন্তু এই একটা পত্র ফলক, বুঝতে পারছো? তাহলে এই রেকিসটা পাওয়া যায় হলো আমাদের যৌগিক পাতার ক্ষেত্রে। এই পাতাগুলো শিরা আছে, এটা কিন্তু শিরা, এটা কিন্তু রেকিস মনে করো না আবার, এগুলা শিরা, পাতার পত্র ফলকের ভিতরের শিরাগুলা এরকম দেখানো হয়েছে আর কি। আচ্ছা, তাইলে আশা করি বুঝতে পারছো যে টেরিসের পাতা যৌগিক পাতা। যেহেতু যৌগিক পাতা, তাইলে আর একটা পয়েন্ট লিখতে পারি, পাতায় রেকিস থাকে, পাতায় রেকিস থাকে। তাহলে এই চারটা পয়েন্ট তুমি এক্সট্রা এড করবা। আরেকটা পয়েন্ট লিখতে পারো যে চারটা পয়েন্টের পরে আরেকটা পয়েন্ট লিখতে পারো, যেটা হলো কচি পাতা। টেরিসের কচি পাতা কুণ্ডলিত থাকে। কিরকম থাকে কুণ্ডলিত? দেখো, ধরো এই একটা কাণ্ড, এই কাণ্ড থেকে কচি পাতাগুলো এরকম বের হয়, অনেকগুলা স্প্রিং এর মতো থাকে কুণ্ডলিত, বা পেঁচ খাওয়ানো থাকে। এই যে কচি পাতা যে কুণ্ডলিত আছে, এই জিনিসটাকে বলা হয় সারসিনেট ভার্নেশন। মনে রাখবা, ভার্নেশন মানে হলো শেপ, আকৃতি, আর সারসিনেট মানে হলো কুণ্ডলিত। তাইলে আমরা বলতে পারি টেরিসের কচি পাতা সারসিনেট ভার্নেশন, বা বলতে পারো ভার্নেশন সারসিনেট, এরকম বইয়ে লেখা আছে। ভার্নেশন মানে হলো শেড বা আকৃতি, আর সারসিনেট মানে হলো কুণ্ডলিত। তাহলে টেরিসের কচি পাতা কুণ্ডলিত থাকে, এটাকে আমরা বায়োলজির ভাষায় বলতে পারি টেরিসের কচি পাতার ভার্নেশন সারসিনেট, বা সারসিনেট ভার্নেশন। ওকে, এই 5টা পয়েন্ট তুমি এক্সট্রা অ্যাড করবা টেরিস লিখার পরে। টেরিডোফাইটা যেগুলো বৈশিষ্ট্য আছে ওইগুলো দিবা, দেওয়ার পরে 5টা পয়েন্ট এক্সট্রা অ্যাড করবা। আচ্ছা, এখন আসো টেরিসের জনন। টেরিসের জনন থেকেও তুমি যে বিষয়গুলো পড়বা, আমি এখন টেরিসের জনন পড়াবো। টেরিসের জনন থেকে যে বিষয়গুলো পড়বা, এগুলো তুমি টেরিসের শনাক্তকারী যে বৈশিষ্ট্য এখানে অ্যাড করতে পারো। এখানে টেরিসের জননের মধ্যে অনেক এক্সট্রা বিষয় পাবা, যেগুলো তুমি ওইখানে অ্যাড করতে পারবা। যেমন তোমার বইয়ে টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য যদি দেখো তুমি, ওইখানে নিচের দিকে অনেক বিষয় লিখছে, যেগুলো হলো টেরিসের জননের সাথে সম্পর্কিত। তো আমি জনন পড়াবো এখন। জনন পড়লে তুমি নতুন অনেক কিছু জানবা টেরিস সম্পর্কে, ওইগুলো তুমি আবার টেরিসের শনাক্তকারী যে বৈশিষ্ট্য এখানে অ্যাড করতে পারবা। তো দেখো, টেরিসের জননকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো অঙ্গজনন, একটা হলো অযৌন জনন, আর একটা হলো যৌন জনন। টেরিসের অঙ্গজনন নিয়ে তোমার সিলেবাসে পড়াশোনা এখানে বেশি নাই। অঙ্গজনন থেকে জাস্ট 2 লাইন লেখা আছে বইয়ে, যে টেরিসের বিভিন্ন অংশ, তার বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গ থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হইতে পারে, এটা বলা হয় অঙ্গজনন, এটা জানলেই হবে। বাট অযৌন জনন এবং যৌন জনন এটা ভালো করে পড়তে হবে। অযৌন জনন এবং যৌন জনন এই দুইটা মানে টেরিসের মধ্যে বেশি দেখা যায়, এজন্য তোমার বইয়ে এগুলো নিয়ে আলোচনা বেশি করছে। অযৌন জনন এবং যৌন জনন এই দুইটা টেরিসের মধ্যে বেশি পাওয়া যায়। তো অযৌন জনন এবং যৌন জনন আমরা ভালো করে পড়তে হবে। তো আসো প্রথমে শুরু করি অযৌন জনন। তো টেরিসের অযৌন জনন তুমি বুঝতে হলে তোমার কিছু টার্ম প্রথমে জানতে হবে। আমি প্রথমে টার্মগুলো লিখি।
স্পোর, স্পোরঞ্জিয়াম, স্পোরোফিল। স্পোর, স্পোরঞ্জিয়াম, স্পোরোফিল। দেখো 5টা টার্ম লিখছি আমি, স্পোর, স্পোরঞ্জিয়াম, স্পোর, স্পোরঞ্জিয়াম, স্পোরোফিল, সরাস, ফলস, ইন্ডুসিয়াম। এই 5টা টার্ম না বুঝলে তুমি অযৌন জননটা বুঝবা না। দেখো কঠিন না, সহজ, আমার সাথে থাকো, এমনিতেই বুঝতে পারবা। দেখো স্পোর কি? স্পোর হলো, তুমি জানো অযৌন জননের মধ্যে কোনো নিষেক হয় না, শুক্রাণু নির্মাণ মিলন হয় না। এখানে কি হয়, ধরো একটা উদ্ভিদ, এই উদ্ভিদ থেকে একটা একটা কোষ তৈরি হয়, এক কোষী একটা মানে একটাই কোষ তৈরি, এক কোষী একটা কোষ তৈরি হয়। এই কোষটা পরে বিভাজিত হইতে 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 একটা নতুন উদ্ভিদ তৈরি করে। এরকম জননকে বলা হয় অযৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে মাতৃ উদ্ভিদ, যে এই মাতৃ উদ্ভিদ থেকে যে কোষটা প্রথমে তৈরি হয় ওই কোষকেই বলা হয় স্পোর। তাহলে তুমি আমাকে এরকম বলতে পারো, পরীক্ষা যদি আসে স্পোর কি, তুমি বলতে পারো অযৌন জননের একক বা অযৌন জননের প্রথম কোষকে বলা হয় স্পোর। অযৌন জননের প্রথম কোষকে বলা হয় স্পোর। মাতৃ উদ্ভিদ যেখান থেকে নিউ উদ্ভিদ তৈরি হবে, ওই উদ্ভিদ থেকে প্রথমে একটা কোষ তৈরি হয়, ওই একটা কোষ পরে বিভাজিত হইতে 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 অনেকগুলা কোষ পরে পুরো একটা দেহ তৈরি করে ফেলে, নিউ একটা উদ্ভিদ তৈরি করে ফেলে। তাহলে স্পোর হলো অযৌন জননের প্রথম কোষ। হ্যাঁ, আচ্ছা, স্পোরটা স্পোরটা তৈরি হয় যে অঙ্গ থেকে, ওই অঙ্গের নাম স্পোরঞ্জিয়াম। যেমন তোমাকে আমি চিত্র দেখাই, না দেখলে সহজে বুঝবা না। দেখো এই চিত্র একটু খেয়াল করো, এই চিত্র একটু খেয়াল করো যে এখানে এখানে তুমি যদি দেখো, তো জুম করা যাবে না। দেখো এখানে খেয়াল করো, ধরো এই একটা উদ্ভিদ, এই উদ্ভিদটা একটা স্পোরোফাইট উদ্ভিদ। স্পোরোফাইট মানে কি তুমি জানো? স্পোরোফাইট মানে হলো তার প্রত্যেকটা কোষ এখানে ডিপ্লয়েড কোষ। আমাদের আশেপাশের আম গাছ, জাম গাছ, এরা সবাই স্পোরোফাইট। স্পোরোফাইট মানে হলো তার কোষগুলো ডিপ্লয়েড কোষ। ওকে, তাহলে এই যে স্পোরোফাইট উদ্ভিদ, এই উদ্ভিদের পাতার নিচে, এই দেখো একটা পাতা, এই যে একটা পাতা, সবুজ পাতা নিয়ে আসছি আমরা, এই পাতার নিচে, এই পাতার নিচে, সবুজ পাতার নিচে দেখো, এখানে দেখো কিছু আঙুরের থোকার মতো কিছু কোষ, কোষ না কিছু অঙ্গ তৈরি হয়েছে। আঙুরের থোকার মতো কিছু টিস্যু বলতে পারো, আঙুরের থোকার মতো কিছু টিস্যু তৈরি হয়েছে, একগুচ্ছ টিস্যু দেখো বের হয়েছে। এই একগুচ্ছ টিস্যু যদি আমি একটু বড় করে তোমাকে আঁকায় দেখাই, ধরো ধরো এই একটা পাতা আমি আঁকলাম, ধরো এই একটা পাতা আমি আঁকলাম, ধরো এই পাতা এরকম বের হয়ে এদিকে একটু আহ বাঘ খাইছে ধরো। ওকে, ধরো এই একটা পাতা, তো এই পাতার নিচের দিকে, টেনিসের ক্ষেত্রে পাতার নিচের দিকে কিছু এরকম কিছু গোলাকার বা ডিম্বাকার অঙ্গ পাওয়া যায়। গোলাকার বা ডিম্বাকার আঙুরের থোকার ন্যায় কিছু অংশ বা অঙ্গ বের হয়। এই অঙ্গগুলাকে বলা হয়, এই প্রত্যেকটা অঙ্গগুলাকে বলা হয় স্পোরঞ্জিয়াম। যে পাতার নিচে যে অংশগুলা বের হয়, এই পাতার নিচে যে আঙুরের থোকার মতো যে অংশগুলো বের হয়, এই প্রত্যেক অংশটা বলা হয় স্পোরঞ্জিয়াম। এটা একটা স্পোরঞ্জিয়াম, এটা একটা স্পোরঞ্জিয়াম, এটা একটা স্পোরঞ্জিয়াম। স্পোরঞ্জিয়ামের কাজ কি? স্পোরঞ্জিয়ামের ভিতরে স্পোর তৈরি হয়, স্পোরঞ্জিয়ামের ভিতরে স্পোর তৈরি হয়, স্পোরঞ্জিয়ামের ভিতরে স্পোর তৈরি হয়। স্পোরঞ্জিয়ামের ভিতরে কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। তাহলে এই একটা স্পোরঞ্জিয়াম, এর ভিতরে স্পোর তৈরি হবে, এর ভিতরে স্পোর তৈরি হবে, এর ভিতরে স্পোর তৈরি হবে।
এবং স্পোর তৈরি হওয়ার পর কি হবে, স্পোর গুলা স্পোরঞ্জিয়াম থেকে বের হয়ে আলাদা হয়ে যাবে। স্পোর কিন্তু একটা কোষ, এক কোষী একটা জিনিস। স্পোর হলো এক কোষী একটা অনলি একটা কোষ। এই কোষটা স্পোরঞ্জিয়ামে তৈরি হয়। স্পোরঞ্জিয়াম কই থাকে? স্পোরঞ্জিয়াম পাতার নিচে থাকে। টেরিসের পাতার নিচে স্পোরঞ্জিয়াম তৈরি হয়। এই স্পোরঞ্জিয়াম গুলা আঙুরের তুকার নেয়। স্পোরঞ্জিয়াম অঙ্গের কাজ কি? এই অঙ্গগুলোর কাজ হলো স্পোর তৈরি করা। স্পোর তৈরি হয়ে স্পোরঞ্জিয়াম থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে স্পোরটা কি করবে? বিভাজিত হইতে একটা নতুন উদ্ভিদ তৈরি করবে, নিউ আর একটা উদ্ভিদ তৈরি করবে। এরই বলা হচ্ছে অযৌন জনন। হ্যাঁ, এখন তুমি যদি দেখো, এইটা দেখলে বুঝতে পারবা। দেখো এখানে দেখো, ধরো এই একটা স্পোরোফাইটিক একটা উদ্ভিদ, এটা মাতৃ উদ্ভিদ বলতে পারো। এই উদ্ভিদের পাতার নিচে দেখো তোমার স্পোরঞ্জিয়াম বের হইছে। এই স্পোরঞ্জিয়াম, এই যে একটা স্পোরঞ্জিয়াম আঁকাইছে, একটা স্পোরঞ্জিয়াম দেখতে এরকম হয়, এই স্পোরঞ্জিয়াম থেকে দেখো স্পোরঞ্জিয়াম ভেঙে স্পোর গুলা বের হইছে। এই চিত্র তোমার বইয়ে কিন্তু আছে, এই চিত্র তোমার বইয়ে আছে। আমি যদি বইতে দেখাইতে চাই, বই আমি ওপেন করে রাখছি, দেখো তোমার বই থেকেই দেখাই ভালো হবে। দেখো এই যে চিত্র, দেখো এই হলো একটা স্পোরোফাইট উদ্ভিদ। এই স্পোরোফাইট উদ্ভিদের পাতা, এই পাতা থেকে পাতার নিচে এরকম কিছু ডিম্বাকার কিছু স্পোরঞ্জিয়াম বের হয়। এই হয় একটা স্পোরঞ্জিয়াম দেখতে এরকম। পরে এই একটা স্পোরঞ্জিয়াম থেকে তোমার স্পোর তৈরি হয়, স্পোর মাতৃকোষ তৈরি হয়। পরে স্পোরটা বিভাজিত হইতে তোমার অঙ্কুরোদ্গম হইতে এরকম একটা নতুন উদ্ভিদ তৈরি করে। বুঝতে পারছো? এই উদ্ভিদের নাম কি? এগুলা পরে বলবো, আগে এইটা বুঝো, স্পোরটা বুঝো আগে। স্পোর এবং স্পোরঞ্জিয়াম এই দুটো বিষয় বুঝো, পরে বাকিগুলা বুঝবা। তাহলে এখন এটা একটা স্পোরঞ্জিয়াম। এই স্পোরঞ্জিয়াম ভেঙে স্পোর গুলা বের হয়েছে। স্পোর বিভাজিত হইতে অঙ্কুরোদ্গম বিভাজিত হইতে এই স্পোর গুলা অঙ্কুরোদ্গম বা বিভাজিত হইতে দেখো একটা পূর্ণাঙ্গ এরকম একটা আর একটা পৃথক উদ্ভিদ তৈরি করবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন তুমি স্পোরঞ্জিয়াম বুঝলা। দেখো এখন তুমি স্পোরঞ্জিয়াম বুঝলা, স্পোর বুঝলা। স্পোর কি? স্পোর হলো অযৌন জননের প্রথম কোষ। আর স্পোর তৈরি হয় যে অঙ্গ থেকে, এই অঙ্গের নাম স্পোরঞ্জিয়াম। এখন দেখো স্পোরোফিল কি? স্পোরোফিল হলো এই যে পাতা, যেই পাতার নিচে স্পোরঞ্জিয়াম তৈরি হয়। ভালো করে বুঝো, স্পোর তৈরি হয় স্পোরঞ্জিয়ামের ভিতরে। আর যে পাতার নিচে স্পোরঞ্জিয়াম তৈরি হয়, ওই পাতাকে বলা হয় স্পোরোফিল। তাইলে স্পোরঞ্জিয়াম হলো যে অঙ্গ স্পোর তৈরি করে, তাকে বলা হয় স্পোরঞ্জিয়াম। আর স্পোরঞ্জিয়াম যে পাতার নিচে তৈরি হয়, ওই পাতাকে বলা হয় স্পোরোফিল। তাহলে স্পোর বুঝলাম, স্পোরঞ্জিয়াম বুঝলাম, স্পোরোফিল বুঝলাম। স্পোর বুঝলাম, স্পোরঞ্জিয়াম বুঝলাম, স্পোরোফিল বুঝলাম। এখন দেখবো সরাস এবং ফলস ইন্ডুসিয়াম এগুলা কি। সরাস সহজ বিষয়। দেখো স্পোরঞ্জিয়াম কি এখানে একটা আছে? এখানে কি স্পোরঞ্জিয়াম একটা আঁকাইছি? তিনটা আঁকাইছি। আমি বলছি আঙুরের থুকার মতো থাকে, তাই না? এই পুরা স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সরাস। এই প্রত্যেকটা স্পোরঞ্জিয়াম, তার ভিতরে স্পোর তৈরি হবে। আর স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলা হবে সরাস। আর স্পোরঞ্জিয়ামের গুচ্ছ বা স্পোরঞ্জিয়াম এগুলো যে পাতার নিচে তৈরি হবে, ওই পাতার নাম হলো স্পোরোফিল। ওই পাতার নাম কি? স্পোরোফিল। এখন দেখো পাতার একটা অংশ আমি কিন্তু এরকম করে দিচ্ছি। দেখো পাতার একটা অংশ নিচের দিকে এরকম মানে ব্যান্ড হয়ে বা মানে পেচ খেয়ে নিচের দিকে এসে তোমার স্পোরঞ্জিয়াম গুলাকে বা সরাস গুলাকে, স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে ঢেকে রাখছে। এই অংশের নাম হলো ফলস ইন্ডুসিয়াম। দেখো আমরা কিন্তু এখনো অযৌন জনন ভালো করে দেখাই নাই, সামনে গিয়ে আমরা দেখাবো। এখন জাস্ট টার্ম গুলা তোমাকে বলতেছি আমি। দেখো ভালো করে বুঝো, স্পোর কি? স্পোর হলো, এটা হলো স্পোর হলো একটা হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড কোষ যা স্পোরঞ্জিয়াম থেকে তৈরি হয় এবং এটা অযৌন জননের প্রথম কোষ। স্পোরটা হলো অযৌন জননের প্রথম কোষ, যে স্পোরঞ্জিয়াম থেকে তৈরি হয় এবং স্পোর বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ নতুন দেহ তৈরি হবে। আচ্ছা, তাহলে স্পোর গেল। স্পোরঞ্জিয়াম কি? স্পোরঞ্জিয়াম হলো যেখান থেকে স্পোর তৈরি হয়, উদ্ভিদের যে অঙ্গ থেকে স্পোর তৈরি হয় তারে বলা হয় স্পোরঞ্জিয়াম। স্পোরকে যে তৈরি করছে এর নাম হলো স্পোরঞ্জিয়াম। স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সরাস। স্পোরঞ্জিয়াম একটা থাকে না, অনেকগুলো থাকে। স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সরাস। স্পোরঞ্জিয়ামের গুচ্ছ সরাস বা স্পোরঞ্জিয়াম
যে পাতার নিচে তৈরি হয়েছে ওই পাতার নাম স্পোরোফিল। আর পাতার যে অংশটা বা যে অংশ স্পোরেঞ্জিয়ামকে ঢেকে রাখছে, স্পোরেঞ্জিয়াম বা সরাসকে যে অংশ ঢেকে রাখছে তার নাম হলো ফলস ইন্ডুসিয়াম। ইন্ডুসিয়াম মানে আবরণ, ইন্ডুসিয়াম মানে হলো আবরণ। ইন্ডিসিয়াম থেকে ইন্ডুসিয়াম আসছে। ইন্ডিসিয়াম মানে আবরণ, আর ফলস মানে হলো ফেক। এটা কিন্তু রিয়াল কোনো আবরণ না, এটা মানে পাতার একটা অংশ যেটা বর্ধিত হয়ে পেঁচ খেয়ে ঢেকে রাখছে, এটা রিয়াল কোনো আবরণ না। আচ্ছা, তো ফলস মানে ফেক আর কি বলতে পারো। তো এটা ফেক আবরণের মতো, এটা তো আসলে রিয়াল কোনো আবরণ ভালো করে পেঁচায় রাখে নাই, জাস্ট এটা পাতার একটা অংশ নিচের দিকে বেন্ড হয়ে আসছে, এজন্য বলা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম বা ফেক একটা আবরণ। ওকে, তাহলে এই পাঁচটা টার্ম তুমি জানলা, স্পোর, স্পোরেঞ্জিয়াম, স্পোরোফিল, সরাস এবং ফলস ইন্ডুসিয়াম। এখন দেখো, এখন তুমি অযৌন জননটা তুমি সহজেই বুঝতে পারবা। অযৌন জনন কিভাবে হয়, তুমি এই চিত্র এবং এই চিত্র, এই দুই চিত্র বুঝলেই তোমার অযৌন জননটা বোঝা হয়ে যাবে। দেখো, এটা হলো একটা স্পোরেঞ্জিয়াম, যে পাতার নিচে স্পোরোফিল ছিল পাতার নাম, স্পোরোফিলের নিচে স্পোরেঞ্জিয়াম তৈরি হয়েছে, স্পোরেঞ্জিয়ামের গুচ্ছ হলো সরাস। একটা স্পোরেঞ্জিয়ামকে নিয়ে আসছে তোমার সামনে। এখন দেখো, এই স্পোরেঞ্জিয়াম, একটা স্পোরেঞ্জিয়ামের কয়টা অংশ মনে রাখবা, একটা স্পোরেঞ্জিয়ামের দুইটা অংশ। একটা অংশের নাম হলো ক্যাপসুল বা ক্যাপসিউল বলতে পারো, লিখছে ক্যাপসুল, ক্যাপসুলে লিখি। আর একটা হলো বৃন্ত। এই উপরের যে অংশ, এই উপরের অংশের নাম হলো ডিম্বাকার। উপরের যে অংশ, এই উপরের ডিম্বাকার অংশের নাম হলো ক্যাপসিউল বা ক্যাপসুল। আর নিচের যে অংশ, যে অংশের মাধ্যমে সে পাতার নিচে যুক্ত হয়েছে, ওই অংশের নাম বৃন্ত। তাহলে ক্যাপসিউল এবং বৃন্ত। ক্যাপসিউলটা আবার দুইটা ভাগে বিভক্ত। ক্যাপসিউলের একটা অংশের নাম অ্যানুলাস আর একটা অংশের নাম স্টোমিয়াম। একটা অংশের নাম অ্যানুলাস আর একটা অংশের নাম স্টোমিয়াম। কোনটা অ্যানুলাস কোনটা স্টোমিয়াম ভালো করে বুঝো। এই যে গাঢ় খয়েরি রং যেখানে আছে, এখানে কোন কালার ভাসবে বুঝতেছি না, ব্ল্যাক হয়তো বোঝা যাবে। দেখো, ক্যাপসিউলের যে অংশটার প্রাচীর পুরু বা শক্ত, ওই অংশের নাম অ্যানুলাস। এই দেখো, এই পুরোটা হলো ক্যাপসুল, এই পুরোটা ক্যাপসুল। ক্যাপসুলের আর দুইটা অংশ, এই যে অংশটা আমি কালো কালার দিয়ে মার্ক করছি, এই অংশ মনে রাখবা, এই অংশের নাম অ্যানুলাস। কেন এই অংশের নাম অ্যানুলাস মনে রাখবা, এই অংশ শক্ত ও পুরু, অনেক পুরু হয়। আর স্টোমিয়াম কোনটা, এই অংশের নাম স্টোমিয়াম, এই অংশের নাম স্টোমিয়াম। স্টোমিয়ামটা মনে রাখবা, এইটা পাতলা ও তুলনামূলক কম পুরু। তাহলে এই পুরো অংশের নাম হলো ক্যাপসিউল। স্পোরেঞ্জিয়ামের পুরো অংশের নাম ক্যাপসিউল। ক্যাপসিউলের আবার প্রাচীরটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো শক্ত প্রাচীর যে অংশের মধ্যে আছে, এর নাম অ্যানুলাস, আর যে অংশটা পাতলা ওই অংশের নাম স্টোমিয়াম। তো স্টোমিয়াম থাকার সিগনিফিকেন্সটা কি মনে রাখবা, এই যে ভিতরে এই যে গুল্লা দিছে, এই গুল্লা হলো স্পোর, এগুলো স্পোর। এই স্পোর গুলা যখন ভিতরে তৈরি হওয়ার পর যখন এরা বের হইতে চাইবে, এত বাইরে বের হইতে হবে না, তো এরা বের হয় স্টোমিয়াম ভেঙে বের হয়। যেহেতু স্টোমিয়ামটা পাতলা এবং এটা কম পুরু, তাই স্টোমিয়াম ভেঙে স্পোর বের হয়, অ্যানুলাস ভেঙে স্পোর বের হয় না। অ্যানুলাস শক্ত এবং পুরু হয়। এটা মেডিকেল এডমিশনে আসছে, লিখে রাখো। মেডিকেল এডমিশনে এটা একবার আসছে যে স্পোরেঞ্জিয়ামের স্পোর গুলা ক্যাপসুলের কোন অংশ ভেঙে বের হয়, বা স্পোরেঞ্জিয়ামের স্পোর গুলা কোন অংশ ভেঙে বের হয়, উত্তর হলো স্টোমিয়াম ভেঙে বের হয়। স্টোমিয়াম ভেঙে বের হয় বিকজ স্টোমিয়াম অংশ পাতলা এবং তুলনামূলক কম পুরু। আর ক্যাপসুলের যে গাঢ় অংশ বা শক্ত অংশের নাম অ্যানুলাস, এটা ভাঙতে পারবে না। তাহলে ক্যাপসুল এবং বৃন্ত, ক্যাপসুলের দুইটা অংশ অ্যানুলাস এবং স্টোমিয়াম। স্পোরেঞ্জিয়াম গেল। এখন দেখো, এই যে স্পোরেঞ্জিয়াম ভাঙার পরে স্পোরগুলা বের হয়ে গেছে, এখন মনে রাখবা, স্পোরগুলা কিন্তু আমরা বলছিলাম এরা কিন্তু এককোষী, স্পোর এককোষী, একটাই কোষ স্পোর, এবং এরা কিন্তু হ্যাপ্লয়েড কোষ, এন কোষ, হ্যাপ্লয়েড কোষ। স্পোর কিন্তু হ্যাপ্লয়েড কোষ, কারণ স্পোর তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায় বা মায়োসিস প্রক্রিয়ায়। স্পোরেঞ্জিয়ামের ভিতরে, যে স্পোরেঞ্জিয়ামের ভিতরে মিওসিস প্রক্রিয়ায় স্পোর তৈরি হয়, মিওসিস প্রক্রিয়ায়, স্পোরেঞ্জিয়ামের ভিতরে মিওসিস প্রক্রিয়ায় স্পোর তৈরি হয়। স্পোরেঞ্জিয়ামের ভিতরে মিওসিস প্রক্রিয়ায় স্পোর তৈরি হয়। তাহলে মিওসিস প্রক্রিয়ায় স্পোর তৈরি হইলে অবশ্যই স্পোরগুলো কি হবে, স্পোরগুলো হবে এককোষী এবং এরা হবে হ্যাপ্লয়েড কোষ। এখন দেখো, যদি একটু তুমি বুঝো তাহলে তুমি
জীবন চক্র বা জনুক্রম বুঝে ফেলছো, জনুক্রম অলরেডি তুমি বুঝে ফেলছো। দেখো এই একটা স্পোরোফাইটিক উদ্ভিদ বা টেনিসের স্পোরোফাইট দশা। স্পোরোফাইট মানে কি তোমাকে প্রথমেই বলছি ক্লাসের প্রথমে, স্পোরোফাইট মানে হলো এমন একটা উদ্ভিদ দেহ যার দেহ প্রত্যেক কোষ হলো, দেহের প্রত্যেক কোষ হলো ডিপ্লয়েড। পরে আসছো কিন্তু প্রথমে, এই যে আগে পড়ছি আমরা, যারা ভুলে গেছো, এই যে গেমিটোফাইট স্পোরোফাইট। গেমিটোফাইট হলো হ্যাপ্লয়েড কোষ বিশিষ্ট উদ্ভিদ, আর ডিপ্লয়েড কোষ বিশিষ্ট উদ্ভিদ হলো স্পোরোফাইট। তাইলে এখন দেখো যে এই যে যেটা তোমাকে দেখাইলাম, এইটা হলো একটা স্পোরোফাইট, টেনিসের একটা স্পোরোফাইট দেহ। স্পোরোফাইট দেহের যে পাতা, স্পোরোফিল পাতা, এর নিচে তৈরি হয় সোরাস। সোরাসের প্রত্যেকটা অঙ্গরে বলা হয় স্পোরঞ্জিয়াম। স্পোরঞ্জিয়ামটা ভেঙে স্পোর তৈরি হয়। স্পোরটা অঙ্কুরোদ্গম বা বিভাজিত হইতে 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 এইরকম একটা দেহ তৈরি করে। এখন আমার প্রশ্ন হইল, কমন সেন্স দেখো, স্পোরটা কি? স্পোরটা হলো হ্যাপ্লয়েড। এন্ড স্পোর বিভাজিত হইতে 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 যদি এই দেহ তৈরি করে, তাহলে এই দেহের প্রত্যেক কোষ কি হবে? এই দেহের প্রত্যেক কোষ অবশ্যই এন কোষ হবে, হ্যাপ্লয়েড কোষ হবে। বুঝতে পারতেছো? তাহলে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে, স্পোর তৈরি হয়েছে কিন্তু মিওসিস প্রক্রিয়া, তাহলে অবশ্যই স্পোর হ্যাপ্লয়েড। স্পোর হ্যাপ্লয়েড স্পোরটা বিভাজিত হইতে 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 যদি একটা নতুন উদ্ভিদ তৈরি করে, উদ্ভিদ দেহ তৈরি করে, এই দেহটা কি হবে? এটা এন কোষ বিশিষ্ট দেহ হবে। তার প্রত্যেকটা কোষ হবে হ্যাপ্লয়েড, বিকজ তৈরি হয়েছে স্পোর থেকে, স্পোরটা ছিল হ্যাপ্লয়েড। তাহলে এখন দেখো এই যে উদ্ভিদ দেহ, এই যে নতুন একটা উদ্ভিদ দেহ, স্পোরটা অজনন প্রক্রিয়া, স্পোরটা বিভাজিত হইতে হইতে এই যে উদ্ভিদ তৈরি করলো, এই এর নামই হলো টেনিসের গেমিটোফাইট দশা। এর নাম হলো টেনিসের গেমিটোফাইট পর্যায় বা গেমিটোফাইট দশা, বা তা টেনিসের গেমিটোফাইট দেহ। গেমিটোফাইট মানে কি? এমন একটা উদ্ভিদ দেহ যে উদ্ভিদ দেহটা হ্যাপ্লয়েড কোষ দিয়ে গঠিত। এটা হলো একটা হ্যাপ্লয়েড কোষ দিয়ে গঠিত একটা উদ্ভিদ দেহ। বুঝতে পারছো আশা করি। আমরা দেখো এখানে লিখেছিলাম যে জীবদ্দশায় স্বতন্ত্র গেমিটোফাইট পর্যায়ে পাওয়া যায়। এটা কিন্তু স্বতন্ত্র, মানে এটা নিজ থেকে বাঁচতে পারবে, এটা অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না। এরকম স্পোরোফাইট দেহ থেকে যখন গেমিটোফাইট দেহ তৈরি হয়, সে এই রূপে যতক্ষণ থাকবে সে নিজ থেকে বাঁচতে পারবে, বিকজ সে শালুক সংশ্লেষণে সক্ষম। সে কি করতে পারবে? সে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারবে, সে স্বতন্ত্র আর কি। ওকে, এখন দেখো এই যে গেমিটোফাইট দশা, টেনিসের যে গেমিটোফাইট দশা, এই গেমিটোফাইট দশার নামই হলো প্রোথেলাস। এর নামই হলো প্রোথেলাস। প্রোথেলাস, প্রোথেলাস, প্রোথেলাস। এর নাম কি? এর নাম প্রোথেলাস। টেনিসের গেমিটোফাইট দশা, টেনিসের গেমিটোফাইট দশা বা গেমিটোফাইট দেহের নাম কি? প্রোথেলাস। টেনিসের গেমিটোফাইট দশা বা গেমিটোফাইট দেহের নাম কি? প্রোথেলাস। প্রোথেলাস, প্রোথেলাস। টেনিসের গেমিটোফাইট দশা বা গেমিটোফাইট দেহের নাম হলো প্রোথেলাস। এখন দেখবো আমরা এই প্রোথেলাস দেখতে কেমন। দেখো এই প্রোথেলাস দেখতে কেমন, একটু খেয়াল করো। এই প্রোথেলাস দেখতে কেমন দেখো, একদম সহজ। এই প্রোথেলাস, প্রোথেলাস দেখতে হৃৎপিণ্ড আকৃতির বা লাভ শেপড। এটা কিন্তু লাভ শেপড, অনেকটা এরকম। তুমি এরকম আঁকবা, এটা এরকম আঁকবা, নিচের দিকে এরকম রাইজয়েড দিবা। এরও কিন্তু মূল নাই, মূলের পরিবর্তে রাইজয়েড আছে। রাইজয়েড দিবা, নিচের দিকে এরকম রাইজয়েড দিবা। দেখতে এটা লাভ শেপড, হ্যাঁ, ভালোবাসার সাইন। ওকে, এবং এর মাথার মধ্যে এরকম একটা খাজ আছে, খাজ। এই খাজকে বলা হচ্ছে অগ্রস্ত খাজ। অগ্রস্ত খাজ মাথার মধ্যে এরকম, যেহেতু লাভের তো একটা উপর দিয়ে খাজ থাকবেই, তাহলে এর অগ্রস্ত খাজ, এটাকে বলা হচ্ছে অগ্রস্ত খাজ। অগ্রস্ত খাজ, এবং নিচের দিকে আছে রাইজয়েড। উপরে আছে অগ্রস্ত খাজ, নিচে আছে রাইজয়েড। রাইজয়েডের কাজ কি তুমি জানো? পানি এবং খনিজ লবণ মাটি থেকে নিয়ে আসা। রাইজয়েড এবং উপরে অগ্রস্ত খাজ। মাঝখানে কি আছে দেখো, মাঝখানে আছে আর্কিগোনিয়াম এবং এনথেরিডিয়াম। তুমি বলবা আর্কিগোনিয়াম কি, এনথেরিডিয়াম কি? যারা মনে আছে তারা তো আর জানো, আমি যারা মনে নাই তাদেরকে দেখাই। তুমি তো পরে আসছো, এই যে পরে আসছো, যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা দুইটারই পুং জননাঙ্গরে বলা হয় এনথেরিডিয়াম, আর স্ত্রী জননাঙ্গরে বলা হয় আর্কিগোনিয়াম। এনথেরিডিয়ামটা গোলাকার এবং আর্কিগোনিয়ামটা ফ্লাস্ক আকৃতির। দুইটার ক্ষেত্রে সেম বলছিলাম। তাহলে এনথেরিডিয়াম মানে পুং জননাঙ্গ, আর্কিগোনিয়াম মানে স্ত্রী জননাঙ্গ। দেখো এই যে এটা হলো আর্কিগোনিয়াম, মানে এটা হলো স্ত্রী জননাঙ্গ। এটা আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ, এটা উপর দিকে আছে। আর এনথেরিডিয়াম বা পুং জননাঙ্গ এটা নিচের দিকে থাকবে। তুমি আগেই পড়ে আসছো, আর্কিগোনিয়ামটা হলো ফ্লাস্ক আকৃতির,
দেখো এখানে ফ্লাস্ক আকৃতি দেওয়া আছে, যে ফ্লাস্ক আকৃতি দেওয়া আছে, ফ্লাস্ক আকৃতির এরকম এরকম দিবা আকৃতি, ফ্লাস্ক আকৃতি, এবং নিচের দিকে গোলাকার, এটা গোলাকার, গোলাকার হলো এনথ্রেডিয়াম, এনথ্রেডিয়াম গোলাকার, এনথ্রেডিয়ামটা গোলাকার এবং আর্কিগোনিয়ামটা ফ্লাস্ক আকৃতি। ওকে, এখন দেখো, এখন দেখো আর্কিগোনিয়াম এবং এনথ্রেডিয়াম, আর্কিগোনিয়াম এবং এনথ্রেডিয়াম এদের মধ্যে কি উৎপন্ন হবে? কমন সেন্স, যেহেতু আর্কিগোনিয়ামটা স্ত্রী জননাঙ্গ, এখানে ডিম্বাণু উৎপন্ন হবে, আর যেহেতু এনথ্রেডিয়ামটা পুরুষ জননাঙ্গ, এখানে শুক্রাণু উৎপন্ন হবে। আর্কিগোনিয়ামে উৎপন্ন হবে ডিম্বাণু, এনথ্রেডিয়ামে উৎপন্ন হবে শুক্রাণু। এটা মেডিকেলে একবার আসছে, মানে এটা আসছে যে আর্কিগোনিয়াম এবং এনথ্রেডিয়ামের মধ্যে কোনটা উপরে কোনটা নিচে, এটা মনে রাখতে হবে। আর্কিগোনিয়াম এবং এনথ্রেডিয়ামের মধ্যে কোনটা উপরে কোনটা নিচে, এটা মনে রাখতে হবে। কেমন মনে রাখবা? মনে রাখতে পারে এরকম যে আর্কিগোনিয়াম তো স্ত্রী জননাঙ্গ, এনথ্রেডিয়াম হলো পুং জননাঙ্গ। তো যদিও বাহ্যিকভাবে দেখতে পুরুষদেরকে শক্তিশালী মনে হয়, কিন্তু তুমি যদি দেখো, তোমরা তো বিয়ে শাদী করো নাই, বিয়ে শাদী করলে বুঝবা যে, বা তোমার আব্বু আম্মুর সাথে দেখো যে আম্মুরা কিন্তু, মারা কিন্তু যতই বলো পরিবারের ক্ষেত্রে, পরিবারের ভিতরে মারা ডমিনেন্ট হয়। তো আমাদের যদিও বাহ্যিকভাবে দেখতে মনে হয় যে পুরুষ শক্তিশালী, কিন্তু ধরো তুমি যদি সাইকোলজিক্যালি চিন্তা করো, পরিবারের বিষয়গুলোর ক্ষেত্রে আসলে পুরুষের থেকেও নারীরা বা মারা শক্তিশালী হয়, বা এগুলা ভালো কি করতে পারে। তো এরকম তুমি মনে রাখতে পারো যে আমাদের এই যে কি বলে এটাকে, লাভ, লাভ তো একটা ফ্যামিলি সাইন, তাই না? ফ্যামিলিতেই তুমি তুমি তো আর বিয়ে করলে ফ্যামিলি হবে, তাই না? যখন বিয়ে করবা ফ্যামিলি তো হবে, ফ্যামিলির মধ্যে, ফ্যামিলির ভিতরে আমাদের স্ত্রী জননাঙ্গ উপরে থাকবে, এরকম মনে রাখতে পারো। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এই চিত্রটা পরীক্ষায় আসে, এটাও তুমি দুই একবার আঁকলে, কয়েকবার দেখে দেখে আঁকবা, জাস্ট তুমি দেখে দেখে আঁকবা। আমি তো আঁকেই দিলাম একটু আগে, লাভ শেপ দিবা, উপরে আর্কিগোনিয়াম, নিচে এনথ্রেডিয়াম, রাইজোইড দিবা, অগ্রস্থ খাস দিবা, শেষ। এটা হলো প্রোথেলাস, এর নাম কি? এর নাম প্রোথেলাস। এটা হলো টেরিসের গেমিটোফাইট দশা বা গেমিটোফাইট পর্যায়। ওকে, তাইলে আমাদের মোটামুটি প্রায় সবকিছুই পড়া হয়ে গেছে। জাস্ট এইটা বলি এখন তোমাকে, জীবদ্দশার ক্ষেত্রে দেখো, এটা স্পোরোফাইট দেহ, এর থেকে তৈরি হয়েছে স্পোরঞ্জিয়াম, এই স্পোরঞ্জিয়াম থেকে স্পোর তৈরি হয়েছে, স্পোর হ্যাপ্লয়েড বিভাজিত হইতে হইতে গেমিটোফাইট দেহ তৈরি করছে, যার নাম প্রোথেলাস। এখন দেখো, প্রোথেলাসের মধ্যে আছে আর্কিগোনিয়াম এবং এনথ্রেডিয়াম। এনথ্রেডিয়াম থেকে তৈরি হবে শুক্রাণু, আর্কিগোনিয়াম থেকে তৈরি হবে ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হবে, মিলিত হয়ে যৌন মিলন করবে, নিষেক করবে, করার পরে তৈরি হবে জাইগোট। জাইগোটটা পরে, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, প্রোথেলাস বা গেমিটোফাইট দশা থেকে শুক্রাণু তৈরি হয়েছে, ডিম্বাণু তৈরি হয়েছে, আর এখানে আছে আর্কিগোনিয়াম, এখানে আছে এনথ্রেডিয়াম। এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার পরে এরা আলাদা হয়ে যাবে, ভালো করে বুঝো, এরা এখান থেকে তৈরি হওয়ার পরে এরা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গিয়ে নিষেক করবে, নিষেক করার ফলে জাইগোট তৈরি হবে, পরে জাইগোটটা আবার বিভাজিত হইতে 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 এই স্পোরোফাইট দেহ তৈরি করবে। এবং জাইগোট যেহেতু 2n, কারণ শুক্রাণু হলো n, ডিম্বাণু হলো n, দুইটা মিলিত হয়ে 2n জাইগোট তৈরি হইলো। এই 2n জাইগোটটা বিভাজিত হয়ে হয়ে যদি এই দেহ তৈরি করে, তাহলে এই দেহের প্রত্যেক কোষ কি হবে? অবশ্যই 2n হবে। যেরকম স্পোর ছিল n, স্পোর ছিল n, স্পোর ছিল n, এই হ্যাপ্লয়েড স্পোর বিভাজিত হইতে হইতে এই দেহ তৈরি করলে এই দেহ হইছে গেমিটোফাইট, বিকজ n কোষ, পুরা দেহের কোষগুলো n হবে, গেমিটোফাইট। আর যদি জাইগোট, ডিপ্লয়েড জাইগোট থেকে যদি এই ডিপ্লয়েড জাইগোট বিভাজিত হইতে হইতে একটা দেহ তৈরি করে, তাহলে এই দেহ কি হবে? এই দেহ হবে স্পোরোফাইট। এর প্রত্যেক কোষ হবে কিসের মতো? জাইগোটের মতো। এইটা হবে প্রত্যেক কোষ ডিপ্লয়েড হবে। তাহলে স্পোরোফাইট এবং গেমিটোফাইটের এই যে আবর্তন, এই আবর্তনকে বলা হয়, এই আবর্তনকে বলা হয় জনুক্রম। এই জনুক্রমটা তোমার পরীক্ষায় আসবে। এই চিত্র সুন্দর করে বইয়ে দেয়া আছে, তুমি বই থেকে এইটা দিতে পারো, এই বই থেকে দিতে পারো। এটা দিলেই তোমার, এই যে এটা দিলেই তোমার এনাফ। এবং তুমি এটা চিত্র দেওয়ার পরে তুমি যা বুঝছো তোমার বাসায় পরীক্ষায় লিখে আসো। এখানে বই থেকে মুখস্থ করার কিছু নাই, বা আমার ক্লাস তুমি মুখস্থ করার কিছু নাই। তুমি ক্লাস বুঝে বুঝে পড়বা। ক্লাস কেন করলা? তোমার উদ্দেশ্য বুঝা। এটা তুমি বুঝছো, জনক্রমটা বুঝছো, চিত্রটা আঁকাবা, কয়েকবার বাসায় প্র্যাকটিস করবা। চিত্র পরীক্ষা আঁকানোর পরে তোমার বাসায় তুমি যা বুঝছো, এখানে কি কি হয়েছে, প্রথমে স্পোর তৈরি হয়েছে, স্পোর থেকে প্রোথেলাস, প্রোথেলাস থেকে আর্কিগোনিয়াম, এনথ্রেডিয়াম, শুক্রাণু, ডিম্বাণু থেকে জাইগোট, জাইগোট থেকে আবার স্পোরোফাইট, আবার গেমিটোফাইট। এই যে গেমিটোফাইট এবং স্পোরোফাইটের যে আবর্তন, এরই বলার জনুক্রম। জনুক্রম 4 মার্কে খুব বেশি আসে, মনে রাখো। 4 মার্কে গতে এই জনুক্রম খুব বেশি পরীক্ষায় দিবে।
জনক্রম এই ঘতে খুব বেশি পরীক্ষা দিবে। আর এটাও পরীক্ষায় দেয় 3 মার্কে দেয় যে প্রথেলাস, এই যে এর গঠনটা পরীক্ষায় আসে, লাভ শেপ আঁকাবা, ফ্লাস আঁকাবা, গুল্লা দিবা, রাইজোর দিবা, অগ্রস্ত কাজ দিবা, শেষ। এটা হলো গঠন। তাহলে দেখো মোটামুটি আমরা অধ্যায় আমাদের আলহামদুলিল্লাহ শেষ। এগুলা পড়লে এর বাইরে আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ এর বাইরে পরীক্ষায় তোমার সিকিউতে কিছু আসবে না, এইচএসসি হোক কলেজের পরীক্ষা হোক। দেখো আমরা গ্রাফাইট আইডেন্টিফাইড বৈশিষ্ট্য পড়ছি, রিক্সিয়া এবং টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ছো, রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন পড়ছো, হ্যাঁ, টেরিসের জনন পড়লাম, জনক্রম পড়লাম। জন এবং জনক্রম যদি একই টপিকের ভিতরে পড়ে, ওই চিত্রের ভিতরে পড়ে, ওই যে আবর্তনের চিত্রের মধ্যেই জন এবং জনক্রম পড়ে যায়। এবং প্রতেলাসের গঠন তোমাকে দেখাইলাম, লাভ শেপ, এইটাও তোমার পরীক্ষায় আসবে। এই টপিকগুলা ভালো করে বাসায় প্র্যাকটিস করো, চিত্রগুলা বারবার আঁকো, চিত্রগুলা বারবার আঁকলে তোমার আয়ত্তে আসবে। তো ইনশাআল্লাহ আমরা দেখা হবে আগামী কোনো ওয়ান শট ক্লাসে। আজকে ক্লাসে এতটুকুই।